সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1480তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ মৃদুল হোসেনের জীবনের, প্রবাসী মোহাম্মদ মৃদুলের জীবনের কলিজা কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, এক রিয়ালে সৌদিতে সুন্দরী বউকে বিক্রি করে প্রবাসী। এক রিয়াল সমমান সম্ভবত বাংলাদেশি টাকায় 50 টাকা বা তারও কম হতে পারে। এই সামান্য 50 টাকায় একজন প্রবাসী সৌদিতে নিয়ে যাওয়া তার সুন্দরী বউকে কেন বিক্রি করে দিলেন, তা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। প্রিয় বন্ধুরা, কেন বিক্রি করলেন সেটাই আজ পুরো গল্প জুড়ে আমি আপনাদেরকে শোনাবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রবাসী মৃদুলের জীবনের এই হৃদয় বিতরক করুণ শিক্ষণীয় বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী মৃদুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। মৃদুল এই মুহূর্তে একজন পাগল মানুষ এবং তিনি এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। তার জীবনে যা ঘটে গেছে তা শুধু গল্পই না, আমার কাছে মনে হয় এক কঠিন ইতিহাস। এই ইতিহাসের পাতায় পাতায় আজ আমি আপনাদেরকে ঘোরাবো। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হোসেন, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি গেছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমাদের পরিবারটা একটা সময় নিম্নবিত্ত ছিল না। আমরাও আমাদের গ্রামে ডাল ভাতের চেয়েও আরও ভালো কিছু খেয়ে জীবনযাপন করতাম। একটা সময় আমার বাবাও 2 হাতে টাকা ইনকাম করত। এই গ্রামের কোনো মানুষ গরিব হলে, বিপদে পড়লে আমাদের বাড়িতে দৌড়ে ছুটে আসতো, আর আমার আব্বা তাদেরকে 2 হাত ভরে সাহায্য করত। আজ আমার সেই বাবাই মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আমরাই এমন একটা পরিবার হয়েছে যে পরিবারে নুন আনতে এখন পান্তা পুরাচ্ছে। আমি আপনাকে খুলেই বলি, মূলত আমার বাবা ছিলেন একজন বরিশালের নামকরা ব্যবসায়ী। আমার বাবা বরিশাল শহরেই ব্যবসা করতেন এবং সেই ব্যবসা দিয়ে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা উপার্জন করে। একটা পর্যায়ে আমার বাবা এরকম ব্যবসা করতে গিয়ে একটা বড় ধরনের মাইর খায়। ঢাকা থেকে মাল আনে এবং সেই মাল এনে পরে বিক্রি করতে গিয়ে আমার বাবা অনেক বড় অঙ্কের একটা মাইর খায় এবং ব্যবসায় লস হওয়ার পরে আমার বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। এরপরেও জমি জমা বিক্রি করে দ্বিতীয়বারের মতো আমার আব্বা আবারও ব্যবসা শুরু করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, দ্বিতীয়বার ব্যবসা করতে গিয়েও আমার বাবা একইভাবে আবারও আগের মতো করেই ব্যবসায় লস করে এবং দ্বিতীয় আঘাতটা আমার বাবা ঠিক সহ্য করতে পারেনি। দ্বিতীয় আঘাতটা খাওয়ার পরে আমার বাবা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। এক কথায় বলতে গেলে আমার বাবা একজন পাগল মানুষে পরিণত হয়। সেই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের কথা বাদ দিয়ে আমরা তখন আব্বাকে নিয়ে ছুটাছুটি করি। আমার বয়সও কিন্তু তখন খুব বেশি একটা না, হয়তো 12 থেকে 13 বছর হবে। আমিও ব্যবসা বাণিজ্য খুব বেশি একটা বুঝি না। তো আমার মামারা তখন আমাদের বাড়িতে আসে। তো আমার আব্বার কিন্তু তখন আব্বু পাগল হয়ে যাওয়ার পরেও বরিশালে আমাদের নিজেদের দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, আমরা মোটামুটি ভালো অবস্থানের মধ্যেই ছিলাম। তা আমরা যেহেতু ছোটো ছিলাম, ওই সময় এসে আমার মামারা আমাদেরকে আশ্রয় দেয় বলতে আমাদের পাশে এসে দাঁড়ায়। আমার বড় মামা তখন গিয়া আমার বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বিভিন্ন হসপিটালে, এখানে সেখানে অনেক জায়গায় যাচ্ছে আমার আব্বার চিকিৎসা করার জন্য। তো আমাদের যে বরিশালে ব্যবসা বাণিজ্যগুলো আছে, আমরা তো সবাই ছোট, তো আমার বড় মামাই তখন এসব দেখাশোনা করতো। বড় মামাই সব কিছু করতো। এর আগেও আমার বড় মামা আমার আব্বার সঙ্গে কাজ করতো। আমার আব্বার প্রতিষ্ঠানে আমার বড় মামা কাজ করতো। তো আমার আব্বা যখন অসুস্থ হয়ে যায় তখন সম্পূর্ণভাবে বড় মামাই আমাদের ব্যবসা বাণিজ্যগুলো দেখাশোনা করে। এরকম করতে করতে প্রথম দিকে বড় মামা আমাদের কিছু টাকা দিত, পারিবারিকভাবে কিছু টাকা দিত এবং একটা সময় উনি টাকা দেওয়া বন্ধ করে দেয়। যখন টাকা দেওয়া বন্ধ করে দেয়, আমার মা যখন টাকা চাইতে গেল, কী ব্যাপার, টাকা দেস না কেন, আমাদের টাকা দে। মামা তখন বলে যে না, ব্যবসা অনেক লস আসতেছে, আগের মতো করে লাভ হয় না, আমি এই জন্য দিতে পারি না। তো আমার মা বললো, তো ব্যবসায় যদি লস আসে তাহলে কিভাবে হবে, আমি এতগুলো ছেলে মেয়ে নিয়ে কিভাবে খাবো, কিভাবে চলবো, আমি তো এভাবে আর চলতে পারতেছি না। আমার মামা তখন মাকে বললো, আপনি টেনশন করবেন না, ব্যবসা একটা সময় লাভ আসবে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আম্মা তখন বললো, ঠিক আছে, যেহেতু লসে আমার স্বামী পাগলে হয়ে গেল, তাহলে এই ব্যবসায় আমার আর লাভের প্রয়োজন নাই। বরিশাল আমাদের যে দোকানপাটগুলো আছে, আপাতত যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, এগুলো বিক্রি করে দিই। বিক্রি করে যেই টাকা হয় সেই টাকা অন্তত ব্যাংকে রাখি এবং সেটার ইন্টারেস্ট দিয়ে যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি তখন চলাফেরা করব।
আমার মামা তখন হুট করে আমার মাকে বলতেছে, আরে আপা আপনি তো কিছু জানেনই না, দুলাভাই তো এখানকার এক সভাপতি, মানে বাজার কমিটির যিনি সভাপতি, বলে সভাপতির কাছ থেকে অনেক টাকা ঋণ নিছে। এখন ওই সভাপতির ঋণ পরিশোধ করতে গেলে তো মানে দোকান আপনি বিক্রি করতে পারবেন না, আগে দোকান বন্ধক দিয়ে ওনার কাছ থেকে টাকা নিছে। তো আমার আম্মা বলে, তোর দুলাভাই আমাদের জমি বিক্রি করছে, গ্রামে জমি ছিল ওইটা বিক্রি করছে, এবং সেই টাকা দিয়ে সে দ্বিতীয়বার ব্যবসা শুরু করছে, কিন্তু তিনি তো কখনোই বলে নাই যে তার হচ্ছে গিয়া জমি মানে তার ওই দোকানপাটে কোনো সমস্যা বা এগুলো তো সে কখনোই বলে নাই, বা তার হচ্ছে বাজার কমিটির লোকের কাছ থেকে সে আপনার টাকা নিয়েছে এটা তো সে কখনোই বলে নাই। আমার মামা তখন বলতেছে, না দুলাভাই যে টাকা নিছে তখন আমি ছিলাম, আমি সাক্ষী ছিলাম, আমার সামনেই দুলাভাই টাকা নিছে। এবার আমার মা পড়ে গেল বিপদে। আমার মা তখন বিভিন্ন লোকদের কাছে যাচ্ছে, সবাই তখন বলে যে আপনার ভাই তো হচ্ছে ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত আছে, আপনার ভাই যা বলবে তাই তো। তাই আমরা তখন নিয়ে বসলাম ওইখানে বাজারের মধ্যে মিটিংয়ে বসলাম। বসার পরে আমার আম্মা জিজ্ঞেস করলো যে ঠিক আছে তাহলে ওই সভাপতি আমার আব্বার কাছে কত টাকা পাবে। তো উনি যেই টাকা পাবে ওই টাকা আমরা দোকান বিক্রি করলেও হবে না, মানে যেই টাকা উনি আমাদের কাছে পাবে, আমার আব্বার কাছে পাবে, সেই টাকা যদি আমরা দোকান বিক্রিও করে ফেলি তাও কিন্তু পরিশোধ হবে না। ওই সময় তো আমার আব্বা পরিপূর্ণভাবে পাগল। আব্বা খাবার দিলে খায়, তাকায় থাকলে তাকায় থাকে, মানসিকভাবে সম্পূর্ণ পাগল হয়ে গেছে। আমার আম্মা আব্বারে জড়াই ধরে চিৎকার করে বলতেছিল যে আপনি ভালো হন, আপনি সুস্থ হন, মানুষ আমাদেরকে চুষে নিতে আসে। পরে সবাই আমার আম্মারে বুঝাইল, একটা সময় তোর স্বামী যদি ভালো হয় তাহলে তোর জমি এমনিই চলে আসবে, তোর জায়গা সম্পত্তি এমনিই চলে আসবে, তোর ভাই আর কয়দিন ভোগ দখল করে খাইতে পারবে, সমস্যা নেই, সে খাইলে খাক। আমার আম্মা তখন মামারে অভিশাপ দিল যে আমার বড় মামা এই কাজটা করলো, মানে খুবভাবে অভিশাপ দিল। যাই হোক, বড় মামার কাছ থেকে এবার আমরা সম্পূর্ণভাবে সরে গেলাম। সরে গিয়ে আমার আম্মা তখন বাড়িতে টুকিটাকি এখানে সেখানে কাজ করে। আমার ছোট মামা কিন্তু অনেকটা ভালো ছিল। আমার একেবারে ছোট যে মামা, ওই মামা কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করে। আমরা টোটাল 4 মামা ছিল, 4 জনের মধ্যে বড়জন আমার আব্বুর সাথে গার্ডদারি করে, আর মেজু যে 2 জন আছে ওরা ভালো না খারাপও না, আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক নাই। তবে ছোট মামা আমাদের সঙ্গে সম্পর্কটা অনেক ভালো, আমাদের বাড়িতে আসে যায়, মানে সর্বক্ষেত্রে আমাদের সঙ্গে সম্পর্ক ভালো, এবং আমাদেরকেও সাহায্য সহযোগিতা করে। এইভাবে করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন আনুমানিক ধরেন 17 থেকে 18 বছর, আর তখন আমি একেবারে টাকরা জওয়ান। তো তখনও ছোটো মামা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতো, ছোটো মামার টাকায় আমরা বিশেষ করে চলতাম। তো এই করতে করতে একটা পর্যায়ে আমার মা তখন আমার ছোটো মামারে বলতেছিল যে মৃদুলকে তো এইভাবে রাখা যায় না, ওর বাবা পাগল হয়ে যাওয়ার পর থেকে ওর পড়াশোনাও বন্ধ, পড়াশোনাও করে নাই, এবং এখন বনে বাজারে ঘুরে বেড়াইতেছে, কারোর সঙ্গে ভালো কোনো সম্পর্কও নাই, ওরে কিছু একটা করা যায় কিনা, কোনো একটা ব্যবসা বাণিজ্য বা কিছু একটা ধরাই দে। তো আমার মামা তখন বললো যে ওর এই বয়সে কিসের ব্যবসা ধরাই দিব বা কীভাবে কী করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওরা আপাতত আমার দোকানে বসাই, ব্যবসা বাণিজ্য কিছু শিখাই। আমার মামার আবার দোকান ছিল, মুদির দোকান ছিল অনেক বড়। তো সেই মুদির দোকানে মামা তখন আমাকে নিয়ে বসায়। তো ব্যবসা বাণিজ্য আসলে ওইগুলো আমার ভালো লাগতো না। আমি হচ্ছে উরুচণ্ডী দাসের মতো, আমি উড়ে বেড়াতে পছন্দ করতাম, আজ এখানে থাকবো তো কাল ওখানে যাব, এবং এভাবেই জীবন কাটাবো, এটাই আমার ভালো লাগা। মানে কোনো কাজ করা, কোনো কাজের প্রতি অ্যাটেনশন থাকা, এইগুলো আসলে আমার মানে এক কথা বলতে গেলে আমার ভালো লাগতো না। যাই হোক, এরপরেও কি আর করা, আমার মা যখন বললো এবং মামা যখন নিতে রাজি হলো, আমি একটা পর্যায়ে মামার দোকানে চলে গেলাম। মামার দোকানে গিয়ে তখন মামার দোকানে কাজকাম করতেছি, এভাবে চলতেছি। তো মা বারবার বলে যে মৃদুল তোর দোকানে কাজ করে তা কয়দিন কাজ করবো, ওর বোনগুলো বড় হইতেছে, ওদেরকে বিয়ে শাদী দিতে হবে, আমি এখন কীভাবে কী করব। ওই পর্যায়ে এসে আমার মামা তখন আমার মাকে একটা প্রস্তাব দেয়। এটা আমার ছোটো মামা, আমার ছোটো মামার নাম হচ্ছে মিলন মামা। মিলন মামা তখন আমার মাকে একটা প্রস্তাব দেয় যে আফা একটা কাজ করেন, আপনার ছেলে তো এখন সম্পূর্ণ বেকার, সে কী করবে না করবে তার তো কোনো কিছুই ঠিক নাই, আর আপনার যুবতী 3টা মেয়ে আছে, তাদেরকেও বিয়ে দিতে হবে, এবং আপনার আপাতত ঘর বিটা ছাড়া আর কোনো কিছুই নাই। দুলাভাই যদি সুস্থ হয় তাহলে হয়তো বড় ভাইয়ের কাছ থেকে আপনারা জমি বা জায়গাটাকে এগুলো নিতে পারবেন, আদৌ নিতে পারবেন কিনা সেটাও জানি না। শুনেছি বড় ভাই নাকি সে জায়গা সম্পত্তি কোথায় বিক্রিও করে দিয়েছে। আমার মা তখন বলতেছে আমার ভাই তো আমার সাথে বেইমানি করছে, তা তো বুঝতেছি, কিন্তু এখন আমি কি করব, আমার কোন পথে যাওয়া উচিত আমি তো ঠিক বুঝি না। তো একটা পর্যায়ে আমার ছোটো মামা তখন আমার মাকে একটা ভালো বুদ্ধি দিল। ভালো বুদ্ধি আমি বলবো, এটা পরেই বুঝতে পারবেন। আমার ছোটো মামা তখন আমার মাকে বললো একটা কাজ করেন, আপনি তো আব্বার কাছে অনেক জায়গা সম্পত্তি পাবেন, মানে আমার মা তো তার বাপের বাড়িতে, আমার মামাদের কাছে অনেক জায়গা সম্পত্তি পাবে, কারণ তখন আমার নানা নানি দুজনেই মারা গেছে। তো আমার মামা তখন বললো যে একটা কাজ করেন আপনারা, মানে আপনি আমার বাবার কাছে যে সম্পত্তিগুলো পাবেন এগুলো আপনি আমার নামে লিখে দেন, আমি মৃদুলকে বিদেশে পাঠাবো, এবং তার পাশাপাশি আপনার 3 মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিব। আমার মা তখন ডিরেক্টলি বললো যে না, আমার বাবার বাড়িতে আমি যেই সম্পদ পাবো এই সম্পদ আমি বিক্রি করব না, মানে মা ডিরেক্টলি বলতেছে মা বিক্রি করবে না।
আমার মামা বলতেছে যে আপনি বিক্রি করতে হবে না, আমি তো বিক্রি করার কথা বলি না, আপনি আমার নামে লিখে দেন, আমি আপনার ছেলেকে বিদেশ পাঠাবো এবং এরপরে আপনার যে 3 মেয়ে আছে আমি 3 মেয়ের বিয়ের ব্যবস্থা করব। তো হিসাব করতে গেলে আমার মা আমার নানু বাড়িতে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি পাবে, মানে অনেক টাকার সম্পদ, যা বলার মতো না। তো এত টাকার সম্পদ আমার মা বলতেছে যে নাতিনি দিবে না, দুঃখে কষ্টে যেমনিই হোক আমার বোনদেরকে বিয়ে দিবি, কিন্তু বাপের সম্পত্তি নিয়ে বিক্রি করবে না। তো আমার মা যখন এটা বললো, মামাও তখন আর নিরাশ হলো না। পরে একটা পর্যায়ে মামা তখন চিন্তা করলো, মানে মা তখন বলতেছিল যে আমার ছেলেটারে তোরা কিছু একটা করে দিলি না, কিছু করবি না। মামা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি মৃদুল রে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করি, দেখি কোথাও মানে বিদেশ পাঠিয়ে দেওয়া যায় কিনা। তেন মামা তখন আমার পাসপোর্ট করার পর আমার পাসপোর্ট নিয়ে যায় এবং মাকে বললো যে আমি বিভিন্ন জায়গায় জমা দিচ্ছি পাসপোর্ট, আফা যদি কোথাও ভিসা লাগে আমার পাঠিয়ে দিব। তো সেক্ষেত্রে আমার একটা মামাতো বোন আসছে, নাম হচ্ছে রুজিনা, মানে আমার ছোটো মামার মেয়ে, মিলন মামার মেয়ে, নাম হচ্ছে রুজিনা। তো আমি আবার রুজিনার সঙ্গে মানে আপনার কথাবার্তা বলতাম সব বিষয় নিয়ে, পারিবারিক এটা ওইটা। তো রুজিনার সঙ্গে এরকম করে কথা বলতে বলতে রুজিনা আমাকে একটা সময় বলতেছে, আমার আব্বা কিন্তু ভালোই বলছিল, তোমার আম্মা তো কথাটা বুঝলো না। আমার আব্বা বলছিল যদি আব্বুর নামে লিখে দিত, আব্বু টাকা দিত এবং এতে তোমার বোনদের বিয়ে শাদী হতো, তুমি বিদেশে যাইতা, একটা ভালো অবস্থান হয়ে যেত। কিন্তু তোমার মা তো এটা বুঝলো না। তোমার মা কিন্তু এই বাড়ি থেকে 1 ফোঁটা জমিও নিতে পারবে না, কারণ আমার বড় চাচ্চু, মানে আমার বড় মামার কথা বলে আর কি, যে আমার বড় চাচ্চু এত পরিমাণে ডেয়ারিং, বড় চাচ্চু তার ভাইদেরকেই কোনো সম্পত্তি দিচ্ছে না, আর বোনদেরকে তো দূরের কথা, বোনদের কখনোই সম্পদ দিবে না। এটা তোমার আম্মুর একটা ভোকামি হয়েছে, তোমার আম্মুর এটা মেনে নেওয়া দরকার ছিল। তা আমি বলতেছি যে দেখো, আমার আম্মা যদি মেনে না নেয়, আম্মার বাপের বাড়ির সম্পত্তি তিনি যদি না নেয়, তাহলে আমি তো এখানে কোনো কিছু করতে পারি না। এইরকম করে এক কথায় 2 কথায় রুজিনার সঙ্গে তখন আমার একটা মোটামুটি কথাবার্তা চলতেছে। একবার যে মামা এখান থেকে পাসপোর্ট এনে ওইখানে দিতে আসছে, মানে বিভিন্ন জায়গায় পাসপোর্ট জমা দিচ্ছে, বাট কোথাও আসলে আমার ওভাবে ভিসা হচ্ছে না, আমি কোথাও কোনো জায়গায় মানে ভিসা করতে পারতেছি না। তো আমার মামা তো বোন রুজিনা কিন্তু দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না, মানে আপনার কালোই ছিল, মানে দেখতে খুব একটা ভালো ছিল না। তো এরকম করে তার সঙ্গে কথা বলতেছি, নানু বাড়িতে যাচ্ছি, খাইতেছি, উঠতেছি, বসতেছি, এই করতে করতে আমি জানি না যে মানে কেন জানি হঠাৎ করে আমার রুজিনের প্রতি এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। মানে এমন নয় যে আমি তাকে অনেক দিন ধরে দেখে আসছি বা তার প্রতি আমার এক ধরনের প্রেম আস্তে আস্তে জন্মাইছে, এরকম না। মানে হঠাৎ করে কেন জানি তার চলন বলন, তার কথাবার্তা সব কিছুই আমি কেন জানি তার প্রতি অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি। যখন বুঝতে পারি না যে ঘটনা কি, আমি কেন তারপরে তারা দুর্বল হচ্ছে, মানে তারে না দেখলে আমার ভাল লাগে না। মানে দোকান থেকে আইসা রাত্র 10টা 11টা 12টা যখনই বাজক, অন্তত 2 মিনিট তার সঙ্গে কথা বলতে না পারলে আমার সারা রাতে আর ঘুম হয় না। সকালে তার মুখ না দেখে যদি দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাই, তবে মনে হয় যেন আমার পুরো দিনটাই মাটি হয়ে গেছে। এইরকম অনেক ধরনের কষ্ট মনের মাঝে তখন কাজ করতেছে এবং ওর প্রতি আমি আস্তে আস্তে করে প্রচুর পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমার মনে হলো যে আমি মনে হয় ওরা ছাড়া থাকতে পারবো না, মানে এতটাই দুর্বল হয়ে যাচ্ছি। সেই সময়টাতে আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার বিদেশের ভিসাটা যাতে না হয়। আমি তো সবসময় বলতাম যে আমার যাতে তাড়াতাড়ি ভিসা হয়, বিদেশ চলে যেতে পারি, আমার বোনগুলোর বিয়ে শাদী দিতে পারি, একটা ভালো অবস্থানে যেতে পারি। আল্লাহর কাছে হাত তুলে সবসময় এটাই চাইতাম। কিন্তু যখনই আমার রুজিনাকে ভালো লেগে গেল, মানে রুজিনের প্রতি এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু হলো, সেই সময়টাতে আমি আল্লাহকে সবসময় বলতাম যে আল্লাহ আমার ভিসাটা যাতে সহজে না হয়, আমি যাতে সহজে বিদেশ না চলে যাই, আমি চলে গেলে আমার রুজিনের কী হবে। তখন আমি মোটামুটি রুজিনের প্রতি খুবই দুর্বল, মানে অনেক দুর্বল। এইভাবে আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং সময় যত সামনের দিকে যাচ্ছে আমি রুজিনার প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমি আর থাকতে পারতেছিলাম না, আমার ভালোবাসা আমি আর নিজের বুকের মাঝে ধরে রাখতে পারতেছিলাম না। আমার আরেকটা মামাতো বোনের মাধ্যমে, আমার ছোটো এক মামাতো বোনের মাধ্যমে আমি তখন এক সাদা কাগজে কালো কালিতে আমার মনের কথাগুলো লিখতে শুরু করলাম। এই পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত হৃদয়ের সমস্ত কথাগুলো আমি লিখে আমার ওই ছোটো মামাতো বোনকে দিয়ে তখন রুজিনার জন্য পাঠালাম। জীবনে এই প্রথম কারোর জন্য আমার প্রেমের প্রস্তাব মানে চিঠি লিখে তার জন্য তাকে প্রেমের প্রস্তাব দেওয়া এই প্রথম আর কি। ভিতরে অনেকটা ভয়ও লাগতেছিল যে ও যদি কোনোভাবে মামাকে বলে দেয় বা মামা যদি কোনোভাবে বিষয়টা জানে, তাহলে তো মামা আমাকে আস্ত রাখবে না, কারণ মামা খুব ডেয়ারিং মানুষ। মামা সর্বদিক দিয়ে ঠিক আছে, নামাজ কালাম পড়ে এবং উনি অবশ্যই প্রেম ভালোবাসা এই জিনিসগুলোতে কখনোই সাপোর্ট করবে না, বা উনি এই টাইপের লোকও না। তো আমি চিন্তা করতেছি যে মামা যদি কখনো জানতে পারে যে আমি এইভাবে রুজিনাকে প্রেমের প্রপোজাল দিছি, তাহলে তো মামা মনে খুব কষ্ট পাবে এবং খুব রাগও করবে। না, আমার কাছে মনে হয় যে এটা মনে আমি ঠিক করি নাই। কিন্তু এরপরেও আমি প্রতিনিয়তই তার উপরে এইভাবে তাকে মানে প্রেমের প্রস্তাব দিয়ে গেলাম, বাট তার প্রথমত কোনো রেসপন্স পাইলাম না। প্রথমবার যখন প্রস্তাব দিলাম, সে আমাকে প্রতি উত্তরে হা না কোনো কিছুই বলল না, এবং এরপরে আমি আবারও তার জন্য এই প্রেমের চিঠি লিখতে বসলাম। দ্বিতীয়বার চিঠি লেখার পরে সে আমাকে
মানে চিঠিতে বলতেছে যে সে আমার সঙ্গে কোনো প্রেম ভালোবাসা করবে না এবং প্রেম ভালোবাসায় সে বিশ্বাসতও না, একমাত্র আমি যদি রাজি থাকি তাহলে সে আমাকে বিয়ে করবে, শুধুমাত্র বিয়ে করবে, বাট কোনো প্রেম ভালোবাসায় সে বিশ্বাসতও না। পরে আমি তার সঙ্গে সরাসরি কথা বললাম যে আমরা প্রেম করি এবং প্রয়োজন হলে বিয়ে করব, তাতে তো কোনো সমস্যা নাই। ও বলতেছে যে না, মানে যদি করতেই হয় তাহলে আমাকে হচ্ছে আপনার বিয়ে করতে হবে, আমি কোনো প্রেমে বিশ্বাসী না, আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, যদি আপনি আমাকে চান তাহলে আপনার বিয়ে করা লাগবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটাই বলো যে তোমাকে বিয়ে করতে হবে তাহলে আমি বিয়েই করব। তো আমাকে বলে এই বিয়ে তো আমার আব্বাও মেনে নিবে না, আপনার মাও মেনে নিবে না, তাহলে কি করা যায়? আমি তখন বললাম যে তুমি কি করতে চাচ্ছ বা কীভাবে তুমি করতে চাচ্ছ? ও তখন আমাকে বলে যে আপনি যে করেই হোক আপনার আম্মাকে রাজি করান। আমি বললাম দেখো আমার আম্মাকে মানে এই অবস্থার মধ্যে আমি যদি এসব কথা বলি আম্মা আমাকে মারতে আসবে, আম্মা এটা কখনোই মেনে নেবে না। কারণ এখন আমার ঘরে যুবতী 3টা বোন আছে, ওদেরকে বিয়ে শাদী দিলাম না, এখন ওদেরই বিয়ে হলো না এবং আমি এখন একরকম বেকার, মামার দোকানে কাজ করে 2 টাকা ইনকাম করি, এটা দিয়ে আমি ভরপুর চলাফেরা করি। তো এই অবস্থার মধ্যে তো আসলে আমার মা কোনোভাবে রাজি হবে না। আমার মা কেন, পৃথিবীর কোনো মহিলাই তার এই সন্তানকে এই মধ্যে বিয়ে দিবে না। ও তখন আমাকে বলতেছে তাহলে তো আমার কিছু করার নাই। বাট ওই সময়টাতে ভাই আমি এতটাই পাগল হয়ে গেলাম, মানে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। এক পর্যায়ে আমি হাতে পায়ে ধরে মারা তখন আমি বললাম যে মা এমন ঘটনা, আমি তো রুজিনারে পছন্দ করে আমি ওরে বিয়ে করতে চাই। আমার মা তখন বললো যে না এটা সম্ভব না, তোর মামা কখনোই মেনে নেবে না। আমি বললাম মামা তো মানবে না, এখন রুজিনা বলতেছে যে তুমি যদি রাজি থাকো তাহলে সে আমাকে বিয়ে করবে, আমার মামার অমতে আমাকে বিয়ে করবে। মা তখন বলে তোর মামা যদি এটা জানতে পারে তাহলে মনে কতটা কষ্ট পাবে। আমি বললাম যে মা তুমি একটু চেষ্টা করো না, মানে মার কাছে আমি তখন আকুতি করতেছিলাম। মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায়। এক পর্যায়ে যেহেতু আমার আব্বা পাগল এবং পুরো পরিবারের বড় আমি, আমার কথায় পরিবার চলে এবং আমি আমার বোনদের বিয়ে শাদী দেওয়ারও ব্যবস্থা করতেছি, তো যার জন্য মা আর নিরাশ হলো না। মা বললো যে আচ্ছা ঠিক আছে। মা তখন রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আমি রুচিনারে বললাম মা তো রাজি, এখন কিভাবে কি করা যায়? তখন ও আমারে বলতেছে যে আব্বাকে তো এখন বলা যাবে না, বা আমাদের পরিবার কেউ তো এই প্রস্তাবে রাজি হবেও না। আমার একটা বান্ধবী আছে, ওর বাবা আবার উকিল, মানে উকিল বলতে ওর বাবা আবার বিয়ে শাদী পড়ায় আর কি, এক কথায় বলতে গেলে আপনার কাজই। তো বলে একটা কাজ করি, আমার ওই বান্ধবীর বাবার কাছে যাই, ওনার সঙ্গে কথাবার্তা বলি এবং ওনাকে দিয়ে একদিন তুমি আমার ফুফুরে নিয়ে আইসো এবং ফুফুকে নিয়ে আসলে সেদিন আমাদের বিয়ে শাদী হয়ে যাবে। তো এই কথা যখন বললো আমার মা তখন বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই প্রস্তাবে রাজি। তো একদিন হলো কি সন্ধ্যার পরে আমি তখন আমার মায়ের নিয়ে গেলাম ওই বাড়িতে। তো ভাই আমি নিয়ে গেছি যে পরে ওই জায়গাটা মোটামুটি একটু অন্ধকার ছিল, যে ঘরে আমাদের বিয়ে হবে এই ঘরটা মোটামুটি খানিকটা অন্ধকার। তো আমি বলতেছি যে ঘরটার মধ্যে এরকম অন্ধকার কেন, এটা থেকে আলো জ্বালানো যাবে না? তো আমার রুজিনার বান্ধবীর বাবা বলতেছে দেখো তোমাদের যে বিয়েটা হইতেছে এটাতে কিন্তু আমি রাজি না। আমি কিন্তু প্রথম দিকেই আমি মানা করছিলাম যে এই রকম বিয়ে আমার কাছে পছন্দনীয় না। আর যেহেতু এখন ধরো আসলে তোমরাও দুজনেই কান্নাকাটি করতেছো, আর যেহেতু তোমার মা আছে একজন বড় ধরনের একটা ছেলের পক্ষের একটা ভালো গার্ডিয়ান আছে, এই জন্য আমি রাজি হয়েছি। তারপর আমার গ্রামের মানুষ যদি এটা জানতে পারে তারা খুব ঝামেলা করবে, এই জন্য বাতিরাতি জ্বালানোর দরকার নেই, যত ভাবি নীরবে পারে ওভাবে বিয়ে করে ফেলো। তো আমার মা তখন সিগনেচার করলো, আমি সিগনেচার করলাম, 20,000 টাকা কাবিন। কিন্তু আমার কাছে টাকা নাই এবং বেশি টাকা কাবিন করতে হলে তো আবার সরকারের টাকা দেওয়া লাগে, তো সেখানে তো আমার কাছেও টাকা নাই। তো আমার আম্মা বলেছে যত কম হয় ততই ভালো। তা 20,000 টাকা কাবিন করছে। 20,000 টাকা তো আসলে কাবিন হয় না, তারপরও 1 লাখ টাকা কাবিন করছে, তারপর হচ্ছে 80,000 টাকা উসুল দিয়ে দিছে, দিয়ে তারপরে 20,000 টাকা রেখে দিছে। ওরকম করে ছোটোখাটো করে করছে, কাবিনটা করা হয়েছে। তো এইভাবে কাবিন হলো এবং কাবিন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই তখন আমাদের বিয়ে শাদী হলো। তো এরপরে আমার মা তখন করলো কি, ওরে নিয়ে রাতের মধ্যেই রাতের মধ্যে আমার মা কী করলো, ওরে পাঠিয়ে দিল ওদের বাড়িতে, আমি আমাদের বাড়িতে চলে আসছি। তো আমাদের বাড়িতে চলে আসার পরে এবার আস্তে আস্তে করে আমি ওর সঙ্গে দেখা করি, ও তখন আমার সঙ্গে সব রকমের সম্পর্ক করতেছে, সবার চোখকে ফাঁকি দিয়ে এমনি সামনে। তো এই করতে করতে আমার মা তখন করলো কি আস্তে আস্তে করে জিনিসটা তো জানাইতে হবে, এইভাবে তো আর হয় না, আর আমি তোকে পালিয়ে নিয়েও কোথাও যাইতে পারবো না, যেহেতু আমার আপন মামাতো বোন, ওরে নিয়ে পালিয়ে গেলেও তো আমি আরও বড় ধরনের বিপদে পড়বো। একটা পর্যায়ে তখন আমার মা বললো একটা কাজ করি, আমি নাইলে ওরে বলি, যেহেতু আমার ছোট। পরে আমার ছোটো মামারে আমার মা তখন হচ্ছে একদম জড়ায় টড়ায় ধরে বলতেছে যে দেখ যা হবার তা হইছে, এখন এটা নিয়ে তুই আর কথা বাড়াইস না, এখন আমি এমনি আমি নিজে থেকে বিয়ে পড়াই দিছি। মামা খুব রাগ করছে যে না এই কাজটা আপনি ভালো করেন নাই। আমার একমাত্র মেয়ে, আমার মামাতো বোনই ছিল একটা, আর মামাতো ভাই আছে।
তাই মা বললো যে আমার একমাত্র মেয়ের বিয়ে, অথচ আমি এটা জানবো না, তাতে কি করে হয়, আমাকে বলা দরকার ছিল এটা সেটা। মা বললো যাক, যা হবার তা হয়ে গেছে, এখন বাইরে তুই এটা নিয়ে কথা বাড়াবাড়ি করিস না, আমার ছেলে যেহেতু পছন্দ করছে আর তোর মেয়েও রাজি ছিল। পরে একটা পর্যায়ে মামা তখন রাজি হলো এবং হওয়ার পরে খুব ছোটোখাটো করে একটা অনুষ্ঠানে, বিয়ে যেহেতু হয়ে গেছে, কাবিনও হয়ে গেছে, তো এই নিয়ে মামার কোনো কথা বলে না, কথা না বলে খুব ছোটোখাটো করে অনুষ্ঠান করে, মানে একটা ছোট অনুষ্ঠানের মাধ্যমে তখন আমার মামাতো বোন রুজিনাকে আমাদের ঘরে পাঠিয়ে দেয়। তো রুজিনা যখন আমাদের বাড়িতে চলে আসে, রুজিনা যখন আমাদের বাড়িতে চলে আসে, তো আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। ও আমাদের ঘরে আসতেছে, আমার বোনগুলোর সাথে খুব ভালো করে চলাফেরা করতেছে। এভাবে প্রায় আপনার 3 থেকে 4 মাসের মতো কেটে গেছে। আমি তখনও মামার দোকানে চাকরিই করি এবং মামা বিভিন্ন জায়গায় আরও ভালো করে আমার পাসপোর্ট দিতেছে, আমার ভিসা লাগানোর চেষ্টা করতেছে, বাট কোথাও আসলে ওভাবে ভালো করে ভিসা লাগাইতে পারতেছে না, মানে কোথাও ভিসা লাগতেছে না, পারতেছে না। তো একটা পর্যায়ে আমার মামা তখন করলো কি, আমার মাকে বলতেছে যে কোনোভাবেই তো পারতেছি না, কী করবো না করবো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখা যাক কী হয়। তো এইভাবে একটা পর্যায়ে রুজিনা তখন বেবি নষ্ট করতেছে, মানে ভেবে নিচ্ছে না। তো আমার আম্মা তখন বলে যে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া দরকার, বাচ্চা কাচ্চা না হইলে সংসারে শান্তি আসে না এবং সংসারে বরকত হয় না, বরকতের জন্য হলো বাচ্চা কাচ্চা দরকার। তখন রুজিনা করছে কি, কোনোভাবেই বাচ্চা নিতে রাজি না, যতভাবেই হচ্ছে ওকে বলা হচ্ছে যে বেবি নেওয়ার কথা, বাচ্চা নেওয়ার কথা, মানে ও আসলে বাচ্চা নিবেই না। এই বাচ্চা নেওয়া নিয়েই তখন ঝামেলা শুরু আর কি। ওর সঙ্গে আমার এক কথায় 2 কথায় আস্তে আস্তে করে ঝগড়াঝাটি লাগতেছে এবং ঝগড়াঝাটি লাগার এক পর্যায়ে আমি একদিন মামার দোকানে, এবং ওই দিন আমার মামা আমাকে ডিরেক্টলি বলতেছে যে তুই আমার দোকান থেকে চলে যা। মানে কী কারণ বা কী এই সমস্ত কিছু আমি জানি না। মামা এসে আমাকে বলতেছে যে তুই আমার দোকান থেকে চলে যা, আমি আর তোরা আমার দোকানে কাজে রাখবো না। তখন কিন্তু আমি আমার মামাতো বোনকে বিয়ে করে ফেলছি, আমি কিন্তু ওনার মেয়ের জামাই। তা আমি বললাম যে মামা, আমার অপরাধটা কি, কেনই বা আপনি আমাকে এরকম করে বলতেছেন যে দোকান ছেড়ে চলে যাওয়ার জন্য, আর এখন তো আমার ঘরে বউ আছে এবং হিসাব করলে তো আমি আপনার, মানে হিসাবে বললে কি, আমি তো আপনার মেয়ের জামাই। পরে বলতেছে না না না, আমার মেয়ের আমি তোর ঘরে রাখবো না, আমার মেয়েকে আমি তোর ঘরে রাখবো না, তোর ঘরে আমার মেয়ে থাকবে না। তো কী হয়েছে না হয়েছে এটা আমি জানি না। পরে আমি দোকান থেকে বাড়ি আসছি, আমাদের বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে মা তখন বলতেছে যে রুজিনা ইদানিং ধরে এত বেশি ঝামেলা করতেছে যা বলার মতো না। মানে আমার মামা তো আমার মানে মার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমার বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করে, ও কোনো কাজ কাম করে না, কথায় কথায় মানে আমার মাকে বলে আমার ছাইড়ে দেন, এতই যদি হয় তাহলে আমার ছাইড়ে দেন। আমার মা ওরে বলে তুই আমার বোনের মেয়ে, আরে আমার ভাইয়ের মেয়ে, আমি তোরে আদর করে আমার ছেলের পক্ষ যায়, আমি আমার ভাইয়ের অমতে গিয়া তোরে আমি বিয়ে করে আমার ঘরে আনছি, তো তুই এগুলো কী বলতেছিস? ওই না কথা একটা যে আমি আপনার সংসার করব না, আমি এই সংসার করব না, আমার ছেড়ে দেন, আমি এখানে থাকবোই না, এরকম করে শুধু ওর কথা একটা আমাকে ছেড়ে দেন, আমার কথা আমাকে ছেড়ে দেন। তা আমি তখন বললাম যে আরে তুমি এরকমটা কেন করতেছো, তোমাকে ছেড়ে দিব এটা কী ধরনের কথা, এবং ছেড়ে দিব বললেই কি ছেড়ে দেওয়া যায়? আমি তোমাকে ভালোবাসছি এবং বড় কথা হচ্ছে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়াও আমাদের আরেকটা সম্পর্ক আছে, আমরা মামাতো ফুফাতো ভাই বোন। ওই তখন বলতেছে না, আপনি যাই বলেন যেটাই বলেন আমার এই সংসারে থাকা ঠিক হবে না, আমি এই সংসারে থাকবো না, তাহলে আপনি আমাকে আলাদা রাখেন। মানে প্রথম কথা তাকে আলাদা রাখতে হবে। আমার মা তখন বললো যে আলাদা কীভাবে রাখবো, এখন আলাদা রাখা তো সম্ভব না, আমি তো তখন কোনো কাজ করি না, কোনো কাজ কাম করি না। এবং আমি তখন ওরে বললাম যে তোমার আব্বারে বলো আমার বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য, যদি বিদেশ পাঠিয়ে দেয় তাহলে আমি কিছু একটা করবো। ও বলে আমার আব্বা কেন তোমার বিদেশ পাঠাবে, আমার আব্বা কখনোই তোমাকে বিদেশ পাঠাবে না। আসলেই মনে হলো মামা কখনোই আমাকে বিদেশ পাঠাবে না। এবার আমার বোনগুলোর জন্য বিয়ের ঘর আসতেছে, ধরেন ভালো ভালো বিয়ের ঘর আসে, যেদিনে আমার বোনেরা দেখতে আসবে এই দিনেও একটা ঝামেলা লাগাই দেয়। মানে ঝামেলা বলতে কীরকম, ধরেন আমার বোনকে দেখতে আসছে, মানে ছোটোখাটো বিষয়ে আমার আম্মার সাথে ঝগড়া লেগে যায় যাতে বিয়েটা ভেঙে যায়। তো এরকম করে আমার বড় বোনটার জন্য প্রায় 2-3টা বিয়ের ঘর আসছে, মানে যেটা আমার ইমিডিয়েট ছোটো আর কি, ওইটার জন্য 2-3টা বিয়ের ঘর আসছে, কিন্তু সবগুলো ঘরেও ভেঙে দিছে। ওর কারণে ঘরগুলা বিশেষ করে ভেঙে যায়। ও আসে এবং যখনই সব কিছু ঠিকঠাক হয় তখনই একটা ঝামেলা লাগাই দেয়, একটা ঝামেলা করে ফেলে এবং ওই ঝামেলাতে তখনই বিয়ের ঘরগুলো ভেঙে যায়, এক এক করে বিয়ের ঘরগুলো ভেঙে যাচ্ছে। তো একটা পর্যায়ে আমার আম্মাও তখন অনেকটা হাঁপিয়ে উঠলো যে আসলে তো ওর সঙ্গে আর পারতেছি না, ওরে কোনোভাবেই আর রাখা সম্ভব না এবং ও যা করতেছে তা দিয়ে তো আসলে ওর সঙ্গে থাকা যাবে না। আমার আম্মা বলে একটা কাজ কর বাবা, এমনিও তো মরছি, এমনিও মরছি, তোর তো বিয়ে করাই দিলাম এবং তোর ভালোবাসা দেখেই কিন্তু বিয়েটা করাইলাম। তো এখন যদি ও আমাদের সঙ্গে থাকতে না চায়, আমাদের সংসার না করে, তো তোর জোর করে তো রাখা যাবে না। আর আমার কাছে যেটা মনে হয় ওই পরিবার থেকে চলে যেতে চায়, তো একটা কাজ করো, ওরে ছাইড়িয়ে দে। আমি তখন মায়েরে বললাম যে ঠিক আছে তাহলে মামারে ডাকেন, মামারে ডেকে কেমনে কেমনে ছাড়াছাড়ি করা যায় আমরা ওভাবে ছাড়াছাড়ি করে ফেলি। পরে মামাকে ডাকা হলো, ডাকার পরে মামা আসছে এবং মামাদের বাড়ির এক মেম্বার আসছে, প্রাক্তন মেম্বার, উনি আগে মেম্বার ছিল এখন নাই, উনি আসছে, আমার মামা আসছে। আসার পরে আমার মা খুব কান্না করছে মামার কাছে যে আমি তোরেও জানাইলাম না, তোর মতে গিয়ে আমি এমনি এমনি বিয়ে শাদি করাইলাম
এবং আসলে কি করবে, একদিকে আমার স্বামী পাগল, তার উপরে ঘরে 3টা যুবতী মেয়ে, তাদেরকেও বিয়ে শাদী দিতে পারি না। তারপরেও ছেলের ভালোবাসারে মূল্যায়ন করে আমি তোর মেয়েরই বিয়ে করায় আনছি। কিন্তু এখন তোর মেয়ে যা করতেছে, তোর মেয়ে কথায় কথায় একটা কথাই বলে তারা ছেড়ে দেওয়ার জন্য, সেই সংসার করবে না, সেই সংসারে থাকবে না, এবং বারবার তার চিল্লে চিল্লে একটাই কথা যে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তো ভাইরে, তোর মেয়ে যদি আমার সংসার নাই করে তাহলে আমার আর কি করার আছে? এক বড় ভাই আমার জীবন ধ্বংস করছে, আর তোর মেয়ে আইসা মনে হয় আমার বাকি জীবনটা ধ্বংস করে দিছে। তো একটা কাজ কর বাবা, সম্মানের সহিত তোর মেয়ের তো নিয়ে যা, যেহেতু আমার ভাইয়ের মেয়ে, আমি আর এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার মামা তখন একটা মানে কিছু বলে না, নিচের দিকে একটা হাসি দিয়ে নিচের দিকে তাকে আছে। তো তখন সেই এলাকারই মেম্বার যিনি আছেন উনি বলতেছে যে দেখেন, ছেড়ে দিলে বললেই তো ছেড়ে দেওয়া যায় না, আপনি বললেন ছেড়ে দিবেন, তা তো তার ছাড়াছাড়ি হয়ে গেল না। ছাড়াছাড়ির তো কিছু নিয়ম কারণ আছে, যেহেতু এটা সরকারি কাবিননামা মাধ্যমে বিয়ে হয়েছে এবং সেই বিয়েতে আপনিও ছিলেন, তাহলে সেটাতে তো আসলে এইভাবে ছাড়াছাড়ি বললেই ছাড়াছাড়ি হয়ে যায় না। আমার মা তখন বলতেছে যে তো ঠিক আছে, ছাড়াছাড়ি হইলেই যেহেতু ছাড়াছাড়ি হয় না, তা কেমনে ছাড়াছাড়ি করা যাবে? তো মেম্বার তখন বলতেছে তো কাবিনের টাকা যা হয়েছে কাবিনের টাকা দিয়ে দেন, ওনার মেয়ে নিয়ে উনি চলে যাক, আইনত যেটা আর কি, যেহেতু আপনার মেয়ে রাখবেন না, ভাবে সংসার করবেন না। আমার মা বলে কাবিন হয়েছে রে বাবা 1 লক্ষ টাকা, 80,000 টাকা উসুল আর 20,000 টাকাও পাবে, 20,000 টাকাও পানা আছে, এবং ওই 20,000 টাকা আমরা দিয়ে দিব, আমি টাকা জোগায়ে রাখছি, এই লোন 20,000। আমার আম্মা কেমনে কেমনে কার কাছ থেকে ঋণ টিন করে মোটামুটি ওই সময় কিন্তু 20,000 টাকারও ভালো ডিমেন্ড, এরকম না যে 20,000 টাকা, মানে এখনকার সময় হয়তো 20,000 টাকা নাথিং হতে পারে, বাট সেই সময়টাতে 20,000 টাকারও মোটামুটি খুব ভালো, বেশ ভালোই মূল্য ছিল। তো তখন হলো কি 20,000 টাকা আমার আম্মা কোত্থেকে জানি ম্যানেজ করে রাখছে, আয়না টাকাটা দিছে টেবিলের উপরে। টেবিলের উপর দেওয়ার পরে তখন উকিল সাহেব বলতেছে, মানে উকিল বলতে ওই মেম্বার বলতেছে, আপনি যে 20,000 টাকা দিলেন এর কী মর্মে দিলেন? আমার আম্মা বলে যে 1 লাখ টাকা কাবিন, 80,000 টাকা উসুল তো দিয়েই দিছি, আর এই 20,000 টাকা। মেম্বার তখন বলতেছে, আপনারা কে বললো 1 লক্ষ টাকা কাবিন, 20,000 টাকা উসুল, এগুলো কি বলতেছেন আপনারা? 80,000 টাকা উসুল, 20,000 টাকা পাবে, কাবিন তো হয়েছে 20 লক্ষ টাকা। আমার আম্মা বলে মানি, কি বলেন এটা আপনি, 20 লক্ষ টাকা কাবিন? আমার মামা তখন বলতেছে যে, মেম্বার তখন বলতেছে, হ্যাঁ এই যে কাবিনের ফটোকপি আছে, দেখেন ফটোকপি দেখেন। তো আমি তো আর ওভাবে অতটুকু পড়াশোনা করি না, আমার ওই ছোটো যে বোনটা আছে ওই কিন্তু আবার মোটামুটি পড়াশোনা করছে, ওই কাবিনের ব্যাপার পড়ে বলতেছে, হ ভাইয়া এখানে তো 20 লাখ টাকায় কাবিন। আমার আম্মা বলে, আমি নিজে সিগনেচার করলাম, নিজে থাকলাম, উকিলকে বারবার বললাম, এবং ওই কাজী বিয়েও পড়াইছে, বলছে 1 লাখ টাকা কাবিন, 20,000 টাকা আপনার 80,000 টাকা উসুল, 20,000 টাকা পাবে, এই হিসাব করে তখন বিয়ে শাদী হয়েছে। তা এখন আপনি কী কথা বলতেছেন, এগুলো কেমন কথা? আমার মামা বলে, দেখেন বিয়ে পড়াইছেন আপনারা, বিয়েতে ছিলেনও আপনি, বিয়ে পড়াইছেনও আপনি, সবই আপনি করছেন, এগুলোর আগে পিছিয়ে কোথাও আমি ছিলাম না, সুতরাং আমি এটা জানি না। আমার মেয়েকে যদি ছেড়ে দেওয়াই লাগে তাহলে তো আপনাকে আমার কাবিনের টাকা দিতে হবে, কাবিনের টাকা দেওয়া ছাড়া তো আমি আমার মেয়েকে ছাড়বো না। আমার মা তখন লাভ দিয়ে উঠে বলতেছে, তুই কি বলতে চাস? তার মানে তুই আমার বাপের সম্পদ আমার কাছ থেকে নিতে চাস, এই জন্য আমার ছেলেরা তোর মেয়ের পিছনে লাগাই দিছস? আরে আমার ছেলের পিছনে তোর মেয়ে লাগাই দিছস, তুই আমার বাপের সম্পদ নিতে চাস? তুই আমার কাছে আগেও সম্পদ চাইছস, আমি তোর দেই নাই, আগেও চেয়েছিলি দেই নাই, তাই তুই কৌশল খাটিয়ে তোর মেয়েরে আমার ছেলের পিছনে লাগাই দিলি। আমার মামা তখন রাগারাগি করে এখান থেকে উঠে চলে আসছে, এবং এখান থেকে উঠে আমার মামা তখন আমার মামাতো বোনের নিয়ে চলে গেছে। আমরা তো ভাবছিলাম চলে গেছে ভালো কথা, সেই রাতেই ধরেন থানা থেকে পুলিশ, যে রাতেও চলে গেছে আমার মামাতো বোনের নিয়ে, ওই রাতেই থানা থেকে পুলিশ, এবং পুলিশ এসে আমারও খোঁজা শুরু করছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমি ঘরের পিছে দিয়া কোনো রকমে বাইরে চলে গেছি, আমি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছি মানে পালিয়ে গেছি, এবং সারা রাত আমি জঙ্গলার মধ্যে ছিলাম। পুলিশ আমাদের ঘর বাড়ি ভাঙাভাঙি করছে, আমার বোনদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, করে তারা তখন চলে গেছে। পরে শেষ রাতের দিকে আমি তখন আসছি বাড়িতে, আসার পর আমার মা চিৎকার করে কান্না করে বলতেছে, তোর তো আমি এখানে রাখতে পারবো না, এবং তোর তো যে কোনো সময় পুলিশে ধরে নিয়ে যাবে, তারা তো মামলা দিয়ে দিছে, নারী নির্যাতনের মামলা দিছে, এখন এই মামলা থেকে রেহাই পাইতে হলে অবশ্যই কাবিনের টাকা দিতে হবে, কাবিনের টাকা দেওয়া ছাড়া এই মামলা থেকে তুই আর রেহাই পাবি না। আমি বললাম, মা ওই উকিল কাবিন করলো, সেখানে আমার সামনে তোমার সামনে কাবিন হলো শুধুমাত্র 1 লক্ষ টাকা, কিন্তু সেই কাবিন এখন 20 লাখ টাকা কেমনে হলো? আমার মা বলে, বাজান রে সেটা তো আমার মাথায় আসতেছে না, এটা তো তোর মামার একটা চালাকি, আমি তো এখন বুঝে গেছি, তুই যে বললি তোর মামাতো বোন তোর সঙ্গে প্রেম করছে, আরে বাজান রে আল্লাহ জানে, এটা জানি কি, এটা তো মনে হয় প্রেম না, তোর মামাই তার মেয়েরে তোর পিছনে লাগাই দিছে। আমি তখন বললাম যে মা তাইলে এখন কী করবো? মা বলে, আমার জীবন থাকতে আমার বাপের সম্পত্তি আমি বিক্রি করব না, ওরে আমি এই সম্পত্তি দরকার হলে রাস্তার ফকিরকে দান করে দিব, মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব, তারপরেও আমার ভাইদের মতো এরকম বেঈমানদের কাছে আমি কখনোই আমার বাপের সম্পত্তি দিয়ে আসবো না। তুই একটা কাজ কর, তুই পালা,
তুই বাড়ি থেকে পালা। তো বললাম যে মা আমি বাড়ি থেকে পালিয়ে এখন কোথায় যাব, কোথায় যাব আমি পালিয়ে? আমার মা বলে তোর চোখ যেদিকে যায় তুই সেদিকে চলে যা, এই বাড়িতেও তুই থাকিস না, এই বাড়িতেও তোর থাকার দরকার নেই। তা আমি বললাম যে তাইলে আমি কোথায় যাব? সেই ভোরে মা আমাকে তখন বাড়ি থেকে বের করে দিল। তো কই যাব না যাব তার কোনো ঠিকানা মিকানা কিছুই না। বাড়ি থেকে তখন বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে তখন বাসের মধ্যে উঠলাম। উঠা মানে আপাতত বরিশাল শহরের দিকে যাচ্ছি। শহরের দিকে যাচ্ছি তো সেখানে আসলে আমার আসলে ওইরকম পরিচিত কেউই নাই, শুধু একটা বন্ধু আছে, ওর বাড়ি বরিশাল শহরে, ওরে আমি আপাতত চিনি, ওর বাড়িতে যাচ্ছি, মানে ওর বাসায় যাচ্ছি বরিশাল শহরে। যাইতেছি আর চিন্তা করতেছি আমার সঙ্গে এটা কী হইলো, আমার সঙ্গে এটা কেন হইলো, আমার জীবনটা এইভাবে কেন ধ্বংস করলো আমার মামাতো বোন, তারা আমার সঙ্গে প্ল্যানিং করে। এমনিতেই তো আমরা হত দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, একেবারে নিঃস্ব ছিলাম, তার ভিতরে আমাদের জীবনে কেন এই দোজক তারা ডেকে আনলো, কেন আমার জীবনে এত বড় ক্ষতিটা করলো। জাস্ট কান্না করতেছে, এটা মনে মনে ভুলতেছি। তো কারে বলবো, আমার তো তখন আর কেউই নেই, আমার ছাড়া আর কেউই নেই। ওই বন্ধুর বাসায় গেলাম। বন্ধুর বাসায় যাওয়ার পরে ওর বাসায় গেছি, ওর বাসায় 2 দিন ছিলাম। তো ওরে বললাম যে দেখ না কোথাও আসলে কোনো একটা কাজের ব্যবস্থা করা যায় কি না, যে একটা কাজ পাইলে আমি চলে যাব। তো ওইখান থেকে গোপনে গোপনে মায়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করি। তখন তো মোবাইল অ্যাভেলেবেল হয় নাই, এমনি দোকানপাটে আছে বা আমার পাশের ঘরে এক মহিলার মোবাইল আছে, ওইখানে ফোন দিয়ে মার সঙ্গে কথাবার্তা বলি। মা আমার যেটা শোনায় ভাই, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার মা এই অল্প দিনের ভিতরে সব কিছু খোঁজখবর নিয়ে নেয়। মা জানতে পারে আমার মামি মূলত আমারে কালো জাদু করছিল, আমার মামি কালো জাদু করছে আমি যাতে আমার মামাতো বোনের প্রতি পাগল হই, এবং মামির ওই কালো জাদুতে আমি আমার মামাতো বোনকে পছন্দ করে ফেলি। কথাটা একেবারে সত্যি ছিল। তার কারণ হচ্ছে আমি কোনো দিনও আমার ওই মামাতো বোনের দিকে তাকাই নাই, মানে কখনই আমার মামাতো বোনের দিকে আমার কোনো নজর যায় নাই, রুজিনার দিকে। তারে বিয়ে করা তো দূরের কথা, তো তার দিকে তাকায় না। কিন্তু হঠাৎ করে কেন তারে আমার এতটা ভালো লাগতে শুরু হলো, এবং তারে ছাড়া আমার মানে পুরো দুনিয়া মনে হয়েছে না অন্ধকার, পুরো পৃথিবী একদিকে, সে আমার কাছে একদিকে। কেন তার উপর হঠাৎ করে আমি এতটা দুর্বল হয়ে পড়লাম, এবং কেনই বা তার সঙ্গে প্রেম করলাম, কেনই বা বিয়ে করলাম, এই কেনর অ্যান্সার একটাও আসলে আমার মাথায় আসতেছে না, আমি কোনোটাই বুঝতেছি না। তো যাই হোক, এই পর্যায়ে তখন কান্নাকাটি করতেছি, একরকম কান্নাকাটিই করতেছি, প্রতিদিন কান্নাকাটি করি। আল্লাহ কী করবো, আল্লাহ কী করবো, আল্লাহ একটা পথ দাও, আল্লাহ একটা উপায় দাও, একটা বুদ্ধি দাও, এগুলো করতেছি। তো এবং এরপরে আরও যেটা জানতে পারো আমার মায়ের মাধ্যমে, আমরা যেখানে বিয়ে করছিলাম ওইখানে ওই কাজীর সাথে আমার মামা আগেই কথা বলে রাখছিল। আমার মামা ওই কাজীর সঙ্গে আগেই কথা বলে রাখছিল, বলছিল আমার বোন আসবে, আমার বোন যদি আসে তাহলে এইভাবে আপনি বিয়েটা পড়াই দিবেন, এবং কাজীকেও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, আমার মামাই নাকি দিছে। এই সমস্ত কিছু শোনার পরে ভাই আমার আর তখন মানে আর পারতেছিলাম না। তো সে জায়গা থেকে একটা বড় ধরনের একটা মুদির দোকানে তখন একটা কাজ নিয়েছিলাম। এগুলো তো শুনলাম, শোনার পরে বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। আমাদের ওই বরিশাল শহরেই একটা বড় মুদির দোকান, বলতে ঠিক মুদির দোকান, একটা পাইকারি সেলের দোকান আর কি, মুদির মালামালি পাইকারি সেল করা হয়। ওইখানে তখন আমি একটা চাকরি নিলাম, চাকরি নিয়ে ওখানে চাকরি করতেছি আর ভাই কান্না করতেছি যে আমার সঙ্গে এটা কী হয়ে গেল। তিনটা বোনের একটা বোনকেও বিয়ে দিতে পারলাম না, এই 3টা বোনের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। আমার যেটা আমার একদম ছোটো থেকে তো আর বিয়ে দেওয়া যাবেই না, ওর তো বয়সই বেড়ে গেছে, আমার বয়সের হয়তো 1 বছরের ছোটো ছিল, ওরে তো আর বিয়ে দেওয়া যাবে না। এরপরে দুইটারও বিয়ে দিতে পারবো না। এইভাবে মা মানে প্রতিদিন বাড়িতে পুলিশ আসে আমাকে খোঁজার জন্য। তো ঘরে আমার যুবতী বোন আছে, এদেরকে খোঁজে, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করে, মানে তখনকার অবস্থানটা যে কী ছিল আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। তখন আমি কান্না করতাম, এখান থেকে সরে গিয়ে এখানে যেয়ে কান্না করতাম, ওই দোকানে চাকরি করতাম। তো ওই দোকানে 2 মাসের মতো চাকরি করে, 2 মাস চাকরি করার পরেও আমি ওইভাবে ভালোভাবে বেতন পাই না, আমাকে বেতন দেওয়া হয় না, এবং বেতনের কথা বললে ঘুরায়, বেতন দিচ্ছি ওরকম করে ঘুরায়, বেতন দেয় না। 2 মাস কাজ করছি, তো 2 মাস কাজ করছি, খুব কষ্টের কাজ ওখানে ভাই। ধরেন সকাল 7টা বাজে মাল ভাইজ করতে শুরু করি, রাত্রে 12টা-1টা পর্যন্ত বাজে কাজ করি, কিন্তু এরপরে কোনো বেতন পাই না। পেটে ভাতে খাওয়াইতেছে, রাখতেছে, কিন্তু বেতন দেয় না। সে জায়গা থেকে এই বরিশালেরই মোটামুটি একটা লোক আসছে, উনি আবার একটু হুজুর টাইপের, মাওলানা টাইপের, ওনার মুদির মালামাল নেওয়ার জন্য উনি আসছে। আসার পরে উনি মুনির মালামাল নিছে, নেওয়ার পরে উনি মালামাল গাড়িতে উঠাবে, এমন সময় ওনার কী যেন একটা সমস্যা হয়েছে। উনি বলে আমি একটু ঘন্টাখানেক থাকা লাগবে, তোমাদের এখানে কি বসতে পারি? আমি বললাম ঠিক আছে বসেন। বুঝতে কাজ করতেছি, দুপুর হয়ে গেল। উনি বলে যে আমার আগ থেকেও চিনতো আর কি, যে মৃদুল আমরা খাবো কই? আমি বললাম কাকা এইদিকে একটা হোটেল আছে, ওখানে যাই খাইতে পারবেন। পরে বলো চলো তুমি সহ খাবা। আমি যে না কাকা, আমি তো ঘর থেকে খাবার নিয়ে আসি, আর আমি এভাবে খাবো না, কারণ খাইলে অনেক টাকা বিল আসবে ওই হোটেলে। উনি বলে আজকে আমি তোমারে খাওয়াবো, সারাদিন কাজ করো, চলো। তো উনি আমার জোর করে ওই হোটেলে নিয়ে গেলো। পরে ভাত খাইছি, খাওয়ার পরে
উনি বললো, মৃদুল, তোমার দেখলে অনেক বড় লোকের ছেলের মতো মনে হয়, তোমার চেহারার মধ্যে একটা বড় লোকে ভাব আছে, মানে তুমি এখানে এত কম দামে কেন কাজ করো? বা খুব পরিশ্রম, অল্প কিছুটা সময় ওখানে থাকলাম, দেখলাম যে আসলে খুব পরিশ্রম করে কাজ করো, ঘটনাকেই। তা আমি তখন বললাম যে দেখেন, আসলেই সত্যি কথা বলতে খুব পরিশ্রম করে কাজ করি। এখানে মূলত যে টাকা বেতন দেওয়া হয় তা দিয়ে আসলে নিজের থাকা খাওয়ার খরচই হয় না, এরপরেও ওখানে কষ্ট করে ইনকাম করে যাইতাছি। আর পরে উনি বলে যে তোমার দেখলে মনে হচ্ছে তোমার বুকের ভিতরে একটা বিশাল কষ্ট লুকিয়ে আছে, আমার কি বলা যায়? তখন আমি ওনাকে বললাম যে কাকা দেখেন, কি বলবো আপনাকে, যেহেতু শুনতে নিয়ে চান তাহলে আমি আপনাকে বলি, আমার জীবনের ইতিহাসটা খুব কঠিন, মানে কোনো সহজ ইতিহাস না, অনেক বড় একটা ইতিহাস। পরে আমি ওনার কাছে সব কিছু বললাম। বলার পরে ওনার মোটামুটি আমার প্রতি খুব একটা মায়া জাগছে আর কি। এরকম একটা অসহায় ছেলে, যার বাবা একটা সময় বরিশালের নাম করা ব্যবসায়ী ছিল। আমার আব্বার নাম বলার পরে উনি চিনে গেছে আবার, মানে ওই হুজুর চিনে গেছে যে তোমার আব্বা এত নাম করা একজন ব্যবসায়ী, আমি তো চিনি তোমার আব্বাকে, এবং তোমার আব্বার আমলেও আমাদের দোকানপাট ছিল, মানে মোটামুটি উনিও খুব একজন প্রবীণ ব্যবসায়ী। পরে আমারে বললো যে একটা কাজ করো মৃদুল, আমার তো মানে নদীর ঘাটে ওইখানে একটা খাল আছে আর কি, বলে যে খালের পাড়ে আমার একটা মুদির দোকান আছে, এবং বেশ বড়ই দোকান, খালের এই পারে ওই পারের মানুষ আমার দোকানে আসে, আমি পাইকারি তো সেল করি, আবার খুচরাও সেল করি। তো এখানে তুমি যেটা বললা যে তুমি 2 মাস কাজ করো, বেতন দেয় না বা কষ্টের কাজ, তুমি যেহেতু কাজ পারো বা এর আগেও মুদি দোকান সামলাইছো, অনেক বড় মুদি দোকানে ছিল, তুমি তো মালামাল সম্বন্ধে জানো। আমি আসলে মাওলানা মানুষ, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, আমিও আসলে ওরকম দোকানটাতে সময় দিতে পারি না। তো তুমি যদি আমার দোকানে বসো, আমার কাছে মনে হয় যে আমার দোকানটা আরও ভালো চলবে, আমি তোমার মোটামুটি এখান থেকে আরও ভালো বেতন দিব। পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ, তাহলে তো আল্লাহ মনে হয় আমার দিকে একটু ফিরে তাকাইছে, এটা তো আমার জন্য অনেক ভালো একটা প্রস্তাব যে উনি আমাকে নিয়ে যাবে এবং নিয়ে গিয়ে ওনার দোকানে কাজ দিবে। তো আমি তো একটা ভালো প্রস্তাবে পড়লাম। আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ, আপনি যদি আমাকে এটা বলেন তাহলে তো আমার জন্য অনেক ভালো একটা পাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাব মেনে নিলাম। যাই হোক, এরপরে মাওলানার সঙ্গে তখন চলে গেলাম এবং মাওলানা আমাকে সাথে করে নিয়ে গেছে। মানে ওই দিন না, এর 3 দিন পরে উনি আমাকে বললো যে তুমি থাকো, আমি তোমার 3 দিন পরে এসে নিয়ে যাবো। পরে 3 দিন পরে উনি ঠিকই আসছে, এবং 3 দিনে আমি যে মালিকের কাজ করতাম তারে বলে দিলাম যে আমি আর কাজ করব না, আমি এখান থেকে চলে যাব। তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। তা আমি তখন চলে গেলাম, এবং চলে যাওয়ার পরে ব্যাগ ট্যাগ মালামাল সব কিছু নিয়ে ওনার সঙ্গে চলে গেলাম। বাট সত্যি কথা বলতে পারি, ওনার যে দোকানটা ছিল এটা এত সুন্দর একটা জায়গায়, মানে একটা খাল আছে, বড় একটা খাল আছে, খালের পাড়ে দোকানটা, এবং দোকানটা এত সুন্দর। ওই দোকানের পিছনে একটা বট গাছ আছে, বিশাল বড় একটা বট গাছ, এবং ওই বট গাছটা পুরো দোকানটাকে ছায়া দিয়ে রেখেছে, সাথে হচ্ছে একটা খাল, মানে মোটামুটি খুব সুন্দর একটা জায়গা, আমার কাছে দেখে খুব ভালো লাগছে। তো এই দোকানে যখন কাজে গেলাম, তো দোকানে কাজ করতেছি, এবং উনিও খুব ভালো মানুষ, আমার সঙ্গে কথাবার্তা বলে। উনি বেশিরভাগ সময় হচ্ছে মাহফিল করে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে, উনি মাহফিলে চলে যায়। সেই সময়টাতে আবার শীতকাল ছিল, মোটামুটি আপনার শীত আস্তে আস্তে একটা ভাব, এই সময় ওয়াজ মাহফিলের একটা ভাব চলতেছিল। মানে বিভিন্ন জায়গায় যা ওয়াজ মাহফিল করে, দোকানে মালামাল কিনা, মাল বেচা থেকে শুরু করে সব কিছু আমি করতেছি। এদিক দিয়ে মার সঙ্গে কথা বলতেছি, বললাম যে বোনটারে কোথাও বিয়ে দেওয়া যায় কিনা, যদি একটা ভালো বিয়ের ঘর পাও ওদেরকে বিয়ে দাও। মা বলতেছে এই মামলা মোকদ্দমা, 2 দিন পর বাড়িতে পুলিশ আসে, ঘর দুয়ার ভাঙাভাঙি করে, আমাদেরকে খোঁজাখুঁজি করে, আমারে ধরে নিয়ে যায়, এই করবি সেই করবি, হুমকি ধামকি, এইসবের মাঝে তো আর তোর বোনদেরকে বিয়ে দেওয়া যাবে না। আর মামা এই দিক দিয়ে বারবার লোক পাঠাইতে আসে যে আমার মা যদি সম্পদ লিখে দেয় তাহলে মামা সব কিছু থেকে মারা বের করে দিবে বা এটা সেটা। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে উনি 3 মেয়ে নিয়ে ফাঁসি দিবে বা 3 মেয়ে নিয়ে বিষ খেয়ে মরে যাবে, তারপরেও তার বাপের সম্পদ সে কোনোভাবেই হাতছাড়া করবে না, তার বাপের সম্পদ সে কোনোভাবেই দিবে না। এবার যা হোক, যেটাই হোক, যত কিছু হোক, বাপের সম্পদ দিবে না, উনি এটা একদম সাফ জানিয়ে দেয়। আর আমার মামার কথা হচ্ছে যে না, যেভাবেই হোক ওই সম্পদ তিনি নিয়ে যাবে। কতটাই লোভী ছিল ভাই, চিন্তা করেন। নিজের ভাগিনার উপরে, নিজের বোনের উপরে সম্পত্তির জন্য নিজের মেয়ের লেলায় দিছে, এবং ওনার মেয়েরও তো একটা কলঙ্ক হয়ে গেল। এরপরে যে অবশ্য ওর বিয়ে শাদী হয়েছে কিনা এটা আমি এরপর আর জানি না, ওর বিয়ে শাদী হইলো কি হয় না, বা ও কোথায় আছে না সেসব আর জানি না। আমি এখন এমন একটা অবস্থার মধ্যে তখন পড়ে গেলাম যে না পারি কাউরে বলতে, না পারি সহ্য করতে, খুব খারাপ একটা অবস্থার মধ্যে তখন আছে। এদিক দিয়ে মামারা ধরেন মামা বাড়িতে পুলিশ পাঠাইতে আসে, তো এই অবস্থার মধ্যে থাকি, কয় টাকায় বা ইনকাম করি, বাড়িতে আবার প্রতিদিনে প্রায় টাকা পাঠানো লাগতেছে, সবসময় বাড়িতে টাকা পাঠাই, মাসে মাসে টাকা পাঠাইতেছি, বাড়িঘরও চলতেছে। তো এই করতে করতে বেশিরভাগ সময় কী করতাম, দুপুরবেলা যখন দোকানটা বন্ধ করতাম, দোকান বন্ধ করে তো খাবার দাবার খাইতাম, খাইয়া আবার ধরেন আপনার বিকালবেলা 4টার দিকে দোকান খুলতাম। এই সময়টাতে আমি তখন ওই খালের পাড়ে গিয়ে বসে থাকতাম, ওইখানে যে খাল আছে খালটার পাড়ে গিয়ে বসে থাকতাম, এবং খুব ভালো লাগতো। একটা বড় খাল আছে, খালের এই পারে একটা গ্রাম, ওই পারে একটা গ্রাম, এবং এই পারে গ্রামের মানুষগুলো বা ওই পারে গ্রামের মানুষগুলো সবাই মুদির দোকানে আসে। এখান থেকে বাজার অনেক দূরে,
যার জন্য যার যেটাই লাগে সবাই তখন দোকানে আসে। এরকম করে 2-3 দিন পরে একদিন আমি ওখানে বসে আসছি এবং দেখলাম বোরকা পরিত একটা মেয়ে তখন নৌকা চালাইতেছে ওই জায়গাটার মধ্যে। তো সেখানে যিনি নৌকা চালাইতো উনি একটা বয়স্ক মানুষ ছিল, এটা আমি দেখলাম। বাট ওই দিন দেখতেছি একটা মেয়ে নৌকা চালাইতেছে, মানে 2-4জন মানুষ যাইতেছে, এই মেয়েটা মানুষগুলোকে এই পার থেকে ওই পারে আনতেছে বা মেয়েটা একটা নৌকা চালাইতেছে। তো তখন আমি একটু অবাকই হয়ে গেলাম যে কী ব্যাপার, একটা মেয়ে এভাবে নৌকা চালায়, এর কারণ কি? আমি তখন তো বুঝতে পারি না। তো এরকম করে প্রথম দিন দেখলাম, তা কিছু বললাম না। দ্বিতীয় দিন দেখলাম একইভাবে মেয়েটা নৌকা চালাইতেছে। তো নৌকা চালাইতেছে এবং নৌকা চালানোর মাঝখানে সে কী করছে, আমার দোকানে আসছে। তখন আপনার প্রায় দোকান আমি অফ করে দিছি, তখন দুপুরবেলা আর কি। আইসা বলতেছে, মানে বোরকা পরা, আমারে বলে যে ভাইয়া দোকানটা কি একটু খুলবেন? তাই আমি বললাম যে দোকান খুলবো কেন? পরে বলতেছে আমার অনেক খিদা লাগছে, তো আমি কিছু খাবো। আমার দোকানে আবার ব্রেড, আপনার পাউরুটি এটা ওটা পাওয়া যেত। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে তুমি এটা বলছে, তো আমি তো দুপুরে খাই, আমার তো অলরেডি আমি খাই ফেলছি, আমার খাবার আমি খেয়ে ফেলছি। ওই হুজুরের বাড়ি থেকে আমার জন্য প্রতিদিন খাবার আসতো। এবার আমি মেয়েটারে খাবারগুলো দিলাম, দেওয়ার পর আমি বললাম আপনি যদি কিছু না মনে করেন দোকানের ভিতরে বসে খাইতে পারেন। এবার মেয়েটা তার বোরকার মুখোশ খুলে এই দোকানের মধ্যে বসে মানে আপনার বনা রুটিগুলো মানে কলা দিয়ে খাচ্ছিল। আমি তার দিকে তাকায় আছি, এত সুন্দর চেহারা যা বলার মতো না, একদম মানে যেন সিনেমার নায়িকা। আমি ওর দিকে তাকায় তাকায় বলতেছি যে আপনি এত সুন্দর চেহারা, আপনি নৌকা চালান? তো মেয়েটা বলে ভাই সুন্দর চেহারা দিলে কি হবে, কাজ কি করা লাগবে না, কাজ তো করি। আমি বললাম যে ভালো কথা, কাজ করেন, কিন্তু আপনার যে আগে নৌকা চালাতো উনি কি আপনার আব্বা? বলে হ্যাঁ আমার আব্বা অনেকদিন ধরে হাঁপানিতে সমস্যা, অসুস্থ, বইটা বাইতে পারে না, এই জন্য আসলে আমিই নৌকা চালাই। পরে আমি বললাম যে আপনারা ভাই বোন কয়জন? বলে আমরা 3 বোন। তো 3 বোন বলার পর আমার ভিতরটা তখন মোচড় মারে উঠছে, আর আমারও তো 3টা বোন আছে। আজকে আমার বোনগুলোর অবস্থা তো এতটা খারাপ বা এরকম একটা অবস্থার মধ্যে। পরে আমি মেয়েটারে বললাম যে আচ্ছা সমস্যা নাই, আপনি তো মানে নৌকা চালান, এরপর আপনি পরিবারের জন্য অনেক কিছু করতেছেন, একটা মেয়ে হইয়া কখন আসলে পরিবারের জন্য এত কিছু করে না, আপনি যেটা করতেছেন আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। তুমি আমারে বলে যে আচ্ছা ভাইয়া দোয়া করবেন, আল্লাহ যেন আমার পরিবারের জন্য আমার কিছু একটা করার তৌফিক দেয় এবং আমি যেহেতু মৃত্যু পর্যন্ত আমার আব্বা আম্মাকে সাহায্য করে যেতে পারি। এইরকম করে ধরেন মেয়েটা আমার দোকানে আসতো, মালামাল নিয়ে যাইতো, আমি তারা মালামাল দিতাম। এবং দুপুরবেলা তখন ধরেন আপনার কাস্টমার আমার দোকান তো আসতোই না, দুপুরে তো আমি দোকান বন্ধ হয়ে রাখতাম। আর দুপুরবেলা নৌকাটাও আর বাঁধা থাকতো, মানে আমার ঘাটে বাইধা রাখতো। ওই সময় ধরেন আপনার প্যাসেঞ্জারও খুব বেশি একটা আসে না। তো তখন মেয়েটা করতো কি, ওই আমার দোকানের সামনে আইসা আমার সঙ্গে বসে বসে কথা বলতো। ওই বোরকা পরা অবস্থায় থাকতো, বোরকা পরে বসে বসে কথা বলতো, আমি তার সঙ্গে কথা বলতাম, ওই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, আমিও তার সঙ্গে কথা বলি। এই করতে করতে একটা সময় আমার জীবনের ইতিহাসটা সে জানতে পারে। আমি তার জীবনের গল্প জানি, তার পরিবারের যে যুদ্ধ দুর্দশা, তার পরিবারের শুধু অভাব অনটন আর কিছুই না। এবং আমার পরিবারের গল্পটা তারে বললাম, বলার পরে সে খুবই মানে আমার কথাগুলো শোনার পরে সে মোটামুটি খুবভাবে মর্মাহত হয়েছে, মানে কষ্ট পাইছে। এবং যে আমার পারিবারিক অবস্থা এইরকম, আমি খুব অভাবে আছি, এটা সেটা সে মোটামুটি সবই বুঝছে। বুঝার পরে সে বলতেছে আয় হায়, আল্লাহ আপনাকে এতটা অভাবে রাখছে, ইনশাল্লাহ এইসব থেকে আপনি বেরোতে পারবেন, আল্লাহ আপনাকে সব কিছু থেকে বের করবে। এই করতে করতে একটা সময় মেয়েটার প্রতি আমার একটা অজানা মনের সম্পর্ক হয়ে গেল। মানে আমার দুঃখের কথাগুলো তারা বলে, তার দুঃখের কথাগুলো আমি শুনি। এইরকম করে করে তার সঙ্গে প্রতিদিন কথা বলতে বলতে এই খবরটা কীভাবে জানে আমার মালিকের কানে চলে যায়। মানে যে হুজুর আমাকে ওখানে চাকরি দিছিল ওনার দোকানে, উনি বিষয়টা জানতে পারে যে এই ঘটনা। উনি জানার পর একদিন উনি আমাকে ডাইকে নিচ্ছে, মানে ডাইকে নিচ্ছে বলতে আমাকে দোকানে জিজ্ঞেস করছে যে মিতুল, তুমি তো আমার দোকানে কাজ করো, আজকে বহু বছর হয়ে গেল, তোমার সাথে আমার সম্পর্কটাও ভালো, এবং আজকে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, আমাকে সত্যি করে উত্তর দিবা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে কখনোই মিথ্যা বলবো না, আমি আপনার কাছে সত্যি কথাই বলবো, যে আপনি আমাকে বলেন। পরে উনি আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এরই মাঝে আরেকটা কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম, এই মালিক যে মানে যিনি আছে আর কি, আমি যার দোকানে কাজ করি, ওই হুজুরের মা কিন্তু আবার আমাকে ছেলে রাখছে। মানে হুজুরের মা আমাকে ছেলের মতো রাখতো, তাদের বাড়িতে যখন যাইতাম খাবার দাবার খাওয়ার জন্য, ওই মহিলা আমাকে নিজের ছেলের মতো করে, মানে ওনার ছেলের মতো করে দেখতো এবং আমাকে খুব আদর করতো, মানে খুবই আদর করতো। এরকম একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল আর কি ওনার সঙ্গে। তো একটা পর্যায়ে ওই হুজুর আমাকে জিজ্ঞেস করলো যে তুমি যে এখানে মানে নৌকা চালা যে মেয়েটার নাম কি? আমি বললাম যে রোদেলা। তো বলে যে রোদেলার সঙ্গে তোমার সম্পর্ক কি, আমার একটু বলা যায়? তখন আমি বললাম যে দেখেন আসলে সম্পর্ক কি সেটা আমি জানি না, বাট একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ও সবসময় এখানে আসে বা আমার সঙ্গে কথাবার্তা বলে, এটা সেটা। পরে উনি আমার বলে তুমি কি তারে বিয়ে করবা, এমনি আমাকে বলে। আমি তখন বললাম যে দেখেন আসলে বিয়ে শাদী তো আমার এখন আর হবে না, কারণ আমার যে অবস্থা আপনি তো সবই জানেন। উনি বলে না বিয়ে করবা কি না এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম, যদি তারা বিয়ে দিতে চায়।
আমি তোমাকে খুলেই বলি, রোদেলার বাবা আমাকে বিষয়টা জিজ্ঞেস করছিল, যেহেতু তুমি এখানে তার সঙ্গে কথা বলো, এটা তো গ্রাম, এটা তো শহর না, এটা এক কান দুই কান করে আস্তে আস্তে বিষয়গুলো কিন্তু চারদিকে ছড়িয়ে যায়। তো মোটামুটি গ্রামের অনেকেই বিষয়টা অবগত আছে, অনেকেই জানছে, জানার পরে মেবি রোদেলার বাবার কাছে বলছে, তো উনি আমাকে বিষয়টা জানাইলো, যেহেতু তুমি আমার দোকানে কাজ করো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম এরকম, এখন ওরা যদি বিয়ে দেয় তাহলে আমি বিয়ে করবো। তখন আমার বিয়ের বয়সও প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমার বিয়ের বয়সটাও শেষ হয়ে গেছে, মানে এমন একটা অবস্থার মধ্যে তখন পড়ে আছি। পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমি রোদেলার বাবার সঙ্গে কথা বলি। পরে উনি রোদেলার বাবার সঙ্গে কথা বলার পরে তখন পারিবারিকভাবে মোটামুটি রোদেলার বাবা আমার কাছে ওনার মেয়েরই বিয়ে দিতে রাজি। এবং এইদিকে ওই যে মহিলা আমারে মানে ছেলে ডাকছিল আর কি, ওই যে হুজুরের মা, মানে উনি আবার মোটামুটি অনেক বয়স্ক, আমার মনে হয় যতটুকু ধারণা আর কি, যে ওনার বয়স আপনার আনুমানিক প্রায় 90-এর কাছাকাছি হবে। এত বয়সের মহিলা এই এলাকাতে কিন্তু নাই, আমি এত বয়স্ক মহিলা দেখি নাই। কিন্তু এত বছর হইলেও না, মানে উনি খুব এখনও নামাজ কালাম পড়তে পারে, হাঁটাচলা করতে পারে, মানে দেখলে মনে হয় না যে ওনার এতটা বয়স, কিন্তু হিসাবে ওনার বয়স এরকমই। তো এইবার উনি আর ওনার পা ধরে আমি সালাম করি, উনি আমার আদর করে, এবং মানে কেন জানি এই মহিলাটা আমাকে খুব বেশি আদর করে। তো যেদিন আমাদের বিয়ে হবে, মানে এইটা আল্লাহ কর্তৃক বা আল্লাহই জানে, আমরা যেদিন বিয়ে করলাম, বিয়ে করে ওনার পা ধরে সালাম করলাম, উনি ওই সময়টাতে করলো কি, আমার হাতের মধ্যে একটা জিনিস দিল বলতে কি, একটা পোটলার মতো করে একটা জিনিস দিল, দিয়া বললো এটা আমি আমার পক্ষ থেকে তোমারে দিলাম, তোমার বউয়ের জন্য উপহার। তো আমি তো এটা দিই না, আমার বাসর ঘর কিন্তু ওই ঘরেই হয়েছে, মানে যে হুজুরের বাসা, মানে হুজুরের দোকানে চাকরি করতাম, হুজুরের বাড়িতে আমার বাসর হয়েছে। বাসর ঘরে যাওয়ার পর আমি এই পোটলাটা খুলে দেখতেছি, এটার মধ্যে স্বর্ণ গয়না। এবং মহিলা আমাকে দেওয়ার সময় বলেছে যে এটার মধ্যে কি আছে তা কাউরে বলবা না, যেন এটা কেউ না জানে। কেন উনি আমাকে দিছে সেটাও জানি না, আল্লাহর কি হুকুম আর কি। এবং এই গয়নাগাটিগুলো মোটামুটি অনেক গয়নাগাটি, অনেক টাকার গয়না। এবং আমি এগুলো দেখে তো আমি অবাক, কিরে এগুলো আমাদেরকে কেন দিল? উনি আমাকে জাস্ট ছেলে ডাকছে, আর ওনার সঙ্গে যে আমার সম্পর্ক এত ভালো তাও না। পরে আমি হুজুরের মাধ্যমে আর কি জানতে পারি যে এই হুজুর তার মাকে সব কিছু বলছে, যে আমার দোকানে যে মৃদুল ছেলেটা চাকরি করে, ওর জীবনে এরকম ইতিহাস আছে, 3টা বোন আছে, বিয়ে হয় না, ছেলেটা বিদেশ যাওয়ার লাইন করতেছে, বিদেশে যাইতে পারে না, সেগুলো বলছে। এখন বলা থেকে মহিলা আমাকে দিল নাকি আমি জানি না। যাই হোক, পরে রাত বাসর কাটার পরে আমি ওনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করলাম যে আপনি এগুলো আমার কেন দিলেন, বা এগুলো কী কারণে দিলেন? উনি আমারে বললো যে দেখো, আমি জানি না কী কারণে দিছি, এই জিনিসগুলো আমার কাছে ছিল, এবং এটা আমার স্বামীর পাওয়ার সম্পদ, মানে তার স্বামীর পাওয়ার সম্পদ সে বলল। এবং তার স্বামী নাকি তার মরার আগে বলে গেছে, যদি কোনো দিন কোনো মানুষ বিপদগ্রস্ত হয় এবং এটা দিয়ে যদি সে বিপদ থেকে রক্ষা পেতে পারে, তাহলে যাতে এটা আমি দান করি। তা আল্লাহ তো আমার ছেলে মেয়েকে অনেক সয় সম্পত্তি দিচ্ছে, আমরা অনেক জায়গায় সম্পত্তির মালিক, এটা আমাদের প্রয়োজন হয় নাই, কিন্তু আমার ছেলের মুখে তোমার জীবনের কথা শুনে আমার ভিতরটা খুব ভালো লাগছে। আর তুমি যে মেয়েটাকে বিয়ে করছো, এই মেয়েটাও অসহায়, মেয়েটারও আসলে 3 কুলে কেউ নেই, তো ওই মেয়েটাও অসহায়, তুমিও অসহায়। তোমাদের এই অসহায়ত্ব জীবন দেখে আমার ভিতর থেকে মনে হলো যে এটা আসলে আমার তরফ থেকে আমি তোমাদেরকে বিয়ের উপহার হিসেবে দিই, যদি পারো এটা দিয়ে কিছু একটা করো। তো সেদিন আমার আম্মাও ছিল, আমার মা ওই বিয়েতে আসছে, এবং গোপনে আমার মা আসছে, লুকে আসছে আর কি, আমার বোনদেরকেও আনে না, মাকে আসছে। তো আমি তখন মায়ের বললাম যে মা তুমি কি জানো এই ঘটনা? মা তখন আমারে বললো যে দেখি আমি গয়নাগাটিগুলো দিয়ে কিছু করতে পারি কিনা, তুই এগুলো আমারে দিয়ে দে। আমি তখন এই গয়নাগাটি আবার আমার মায়ের দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার মায়ের গয়নাগাটি নিয়ে চলে গেছে গ্রামে। এদিক দিয়ে তখন রোদেলা আর নৌকা চালাইতো না, আমি দোকানে চাকরি করতাম, যে টাকা বেতন পাইতাম তা দিয়ে রোদেলা আমার সঙ্গেই থাকতো, মানে আমার যে হুজুরের বাড়ি আছে ওইখানে থাকতো। মা গয়নাগাটিগুলো নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে মৃদুল, একটা কাজ করি, এই গয়নাগাটিগুলোর তো মোটামুটি ভালোই দাম আছে, আমি স্বর্ণকারের দোকানে নিয়ে গেছি, এগুলো বিক্রি করলে তুই মোটামুটি বিদেশ যাইতে পারবি। তো আমি একটা লোকের সঙ্গে কথা বলেছি আমাদের গ্রামেরই, ওই লোকটা আবার আমার আব্বার মানে বন্ধুই ছিল, এক কথায় বলতে গেলে, মানে আব্বার ছোট ছিল বয়সে, তারপরও বন্ধুত্বের মতো চলতো। উনি আবার সৌদি আরবে থাকে, তো বলো উনি তো সৌদি আরবে থাকে, উনি বাড়িতে আসছে, ওনার আমি বলছি যে এই ঘটনা সব কিছু বলছি। এখন উনি বলতেছে তোর যদি পাসপোর্ট দিই তাহলে এই টাকার মধ্যে উনি তোর বিদেশে নিয়ে যেতে পারবে। আমি বললাম মা তাহলে তো আলহামদুলিল্লাহ। তখন কিন্তু আমার 3টা বোনের ভাই, একটা বোনেরও বিয়ে হয়নি, তখন আমার বোনগুলো অবিবাহিত অবস্থায় পড়ে আছে, পারিবারিক অবস্থা তখন কতটা খারাপ। তো আমি যে অবস্থার মধ্যে বিয়ে করছিলাম, সেই অবস্থার মধ্যে আসলে যে কেউ শুনলে আমাকে গালি দিবে। একে তো 3টা বোনের বিয়ে নাই, একটা বিয়ে করলাম, সেই বিয়েটাও ওইরকমভাবে ছাড়াছাড়ি করি নাই, তখন আমাদের তালাক কাবিন কিছুই হয় নাই, তালাকের পর্যায়ে ছিলাম তখনও, কিন্তু তালাক তো ওভাবে হয় নাই, টাকা দিতে পারি না তাই তালাক হয় নাই। এবং এর উপরে আমি আরেকটা বিয়ে করে ফেলেছি, সবাই তো আমাকে গালি দেওয়ার কথা, কিন্তু সেই মধ্যে আল্লাহ আমার ভাগ্যে কী রাখছে যে এই অবস্থার মধ্যে ওই মহিলা আমার এই গয়নাগাটি দিয়ে বসলো। তো এটা আল্লাহরই করতে আর কি। পরে আমার মা এই গয়নাগাটিগুলো দিয়ে আমার বিদেশে লাইন দিয়েছে, ওই লোকের, আমাদের গ্রামের লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে আমার সেখানে ভিসা লেগে গেছে। আমি কিন্তু তখন কোনো বাচ্চা কাচ্চা নেই।
যেহেতু একটা মামলার দিন, এখন আমি তখন একটা মামলার দিন অবস্থায় ছিলাম, এই জন্য বাচ্চা কাচ্চা নিলাম না। এবং না নেওয়ার পরে আমি সেখান থেকে তখন সৌদি আরবে চলে যাই। সৌদি আরবের ভিসা হয়, সৌদি আরবে চলে যাই। যাওয়ার পরে আমাদের গ্রামের যে লোক আছে, তিনি যার কাছ থেকে ভিসাটা কিনে, সে আবার খুব ভালো মানুষ। তার দোকানে গিয়ে তখন আমি কাজ নিলাম। দোকানে কাজ করতেছি তখন এই জায়গাটার মধ্যে বেশিরভাগ আপনার বাঙালি ছিল, এই এরিয়াটার মধ্যে প্রচুর বাঙালি। তো ওখানে গিয়ে তখন কাজ কাম করতেছি, মোটামুটি আপনার ভালোভাবেই চলতেছে। আর এদিকে আমি তো রোদেলাকে একরকম ভালোবেসে বিয়ে করছি। সবসময় রোদেলার জন্য মন খারাপ লাগতো, ওর পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না, মোটামুটি একটু বাজে অবস্থায় ছিল। এর উপরে আমি ওখানে যাওয়ার পরও আমার সবসময় বলতো, তুমি নিয়ে যাও আমারে, আমার বাংলাদেশে ভাল লাগে না, আমি এখানে থাকতে পারবো না, আমার কাছে খুব খারাপ লাগে, আমার নিয়ে যাও, এগুলো বলতো। তো আমি যে এখানে কাজ করি, এখানে তো আসলে ভাই যারা সৌদি আরব থাকে এরা জানে বউ আনাটা খুব সহজ না, এবং আমি চাইলেই কিন্তু তারা আমার এখানে আনতে পারবো না, অনেক ঝামেলা আছে। তা আমি যখন তারা আনতে পারতেছে না, সে সবসময় কান্নাকাটি করে, তুমি একটা ভালো ভিসার ব্যবস্থা করে আমার নিয়ে যাও, আমরা একসঙ্গে থাকবো, আমার নিয়ে যাও, এগুলো সেগুলো করতো। এই করতে করতে কুমিল্লার একটা ছেলে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ছিল ওনার বাড়ি, ওইদিকেই হবে, নাম হচ্ছে রাব্বি। ওই ছেলেটার সঙ্গে তখন আমার একটা ভালো সম্পর্ক হয়। ওই আবার একটা বাসার মধ্যে চাকরি করতো, একটা বাসায় হাউস ড্রাইভারে চাকরি করতো, এবং হাউস ড্রাইভারে চাকরি করলেও তার ব্যবসা বাণিজ্য আছে, এখানে তার দোকানপাট আছে, সেলুন আছে, এরপরে আপনার মানে হার্ডওয়ার্কের দোকান আছে, সে নাম করা ব্যবসায়ী। কিন্তু এখানকার এক মানে আরবির বাসায় সে গাড়ি চালায়, মানে বিষয়টা হচ্ছে গাড়ি চালানোর বিষয়, কিন্তু সে নামের বিষয় মাত্র গাড়ি চালানো, মূলত সে বাইরে ব্যবসা করে। ওর সঙ্গে তখন আমার একটা ভালো সম্পর্ক হলো। উনি আবার বিশাল লেনদেন করে, বিশাল আনে এদিক সেদিক থেকে। তা আমি রাব্বিরে বললাম যে, রাব্বি ভাই, এমন ঘটনা যে যদি একটা ভালো ভিসার ব্যবস্থা করে দিতে পারতেন, আমি আমার ভাবিরে আনতে চাই, মানে আপনার ভাবিরে আনতে চাই, উনি তো বিদেশ আসবে, এখন তার তো বাড়িতে থাকাটা সমস্যা, আমি তারা নিয়ে আসতেছি। পরে বললো যে, ভাই আপনি যেখানে কাজ করেন, এখানে তো আসলে কাজ করে বউ আনাটা খুব সহজ না, এটা পারবেন না। তবে আমি একটা আরবির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, একটা আরবি, সে আমার বন্ধুর মতো, আমি তার ঘরে যাই আসি, তার বাসায় যাই, তার ছেলের মতোই আমি। এখন তার কাছে শুনেছিলাম একটা কাজের মেয়ের বিষয় আছে, এখন ওই কাজের মেয়ের বিষয় নিয়ে আসবেন কিনা। পরে আমি বললাম যে, ভাই কাজের মেয়ের বিষয় যদি আপনি বলেন তাহলে আমি আনতে রাজি আছি, আমি আনবো। পরে বলে, তাহলে আপনার কাজের মেয়ের বিষয় নিয়ে আসেন, তবে আপনার বউ এটা পরিচয় দিয়েন না, আপনার বউ পরিচয় দিলে এখানে একটা ঝামেলা হবে, আপনার বউ পরিচয় দেওয়ার দরকার নাই। ওই যে উনি যে ঘরে থাকবে ওই ঘরে আমি অন্য কাজের মেয়েরা আছে, ওদেরকে বলে উঠলাম, এটা আরবির সঙ্গে কথাবার্তা বলে ম্যানেজ করে নিব নি, আপনি এখন আপাতত বউ বলার দরকার নেই, আপাতত কাজের মেয়ে হিসেবে আপনি নিয়ে আসেন। পরে আমি বললাম যে ঠিক আছে। পরে তার পাসপোর্ট আমি করাই তার পাসপোর্টের কপি এনে রাব্বি বাইরে দিলাম। রাব্বি ভাই তখন আপনার এই ডকুমেন্ট সব কিছু জমা দিল। জমা দেওয়ার পর অল্প দিনের ভিতরেই তখন আমার বউ রোদেলার ভিসা হয়ে যায়। এবার যখন রোদেলার ভিসা হবে, রোদেলা তখন বিদেশে চলে আসবে। ও তখন মোটামুটি সব কিছু ঠিকঠাক হলো, ওর পরিবারের সঙ্গে কথাবার্তা সব কিছু ফাইনাল হলো, ও তখন বিদেশে চলে আসে। তো এয়ারপোর্টে যখন আমি তারা রিসিভ করতে গেলাম, এয়ারপোর্ট পর্যন্ত আসছে, এয়ারপোর্টে আমি তারা রিসিভ করে যখন আমি আনলাম, ওই কিন্তু খুব পর্দা করতো, মোটামুটি অনেকটা পর্দা করেই চলতো। এয়ারপোর্ট থেকে বেরোয়ার পর আমি বললাম, আমি আবার রাব্বি ভাইয়ের গাড়ি দিয়ে আনতেছি। পরে আমি বললাম যে, তুমি পর্দা করো না, মানে মুখোশটা খোলো। এই তখন মুখোশটা খুলছে, খোলার পরে রাব্বি ভাই তখন গাড়ি চালাইতেছে। উনি আবার একটু রসিক মানুষ আর কি, মানে একটু দুষ্টামি করা মানুষ। উনি আমারে বলতেছে যে, আরে ভাই মৃদুল ভাই, এটা কী দেখাইলেন, আপনি তো বাংলাদেশ থেকে পুরো পরি নিয়ে আসছেন, এগিয়ে টিকিট করে আসছে, প্লেনে আসছে না উড়িয়ে চলে আসছে, মানে এগুলো হাসাহাসি করতেছে। তো রোদেলাও তখন হাসতেছে। আমি বললাম যে, হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর। তো সেই বলার পরে তখন আমি কী করলাম, ওরে আমার ঘরে নিয়ে গেলাম। এক রাত আমি যে বাসায় থাকতাম, মানে আমরা যেখানে থাকতাম ওইখানে কষ্ট মষ্ট রাখলাম। এবং পরের দিন আমি তখন বললাম যে, রাব্বি ভাই কী করা যায়? বলে, ভাই আরবির যে বাসা আছে, আরবির বাড়ির ভিতরেই রাখেন, ওইখানে জায়গাটা সেভ আছে। উনি মাঝে মাঝে আরবির বাড়িতে টুকিটাকি কাজ টাজ করলো, যদি আরবির বাড়িতে কোনো কাজ হয়। রোদেলা বলতেছে, আমি সব কাজ করবো, আরবির বাড়িতে যদি কোনো কাজ থাকে আমি সব কাজ করবো, সমস্যা নাই। বলে, ঠিক আছে, তাহলে ওই আরবির বাড়িতে নিয়ে যান, কাজের মেয়ে হিসাবে কাজ টাজও করলো, সেখানে একটা বেতন পাইলো, এবং আপনিও গিয়ে ওইখানে থাকলেন, ওইটা ভালো না? তবে এখানে একটা ঝামেলা আছে। আমি যে, কী ঝামেলা? উনি বলে, আপনি যে ওইখানে গিয়ে মাঝে মাঝে থাকবেন, বা ওইখানে এই বাড়িতে আমিও যাই, আমিও থাকি, তো এখন আপনার বউ পরিচয় না দিয়া অন্য কোনো পরিচয় রাখা যায় কিনা? আমি তখন বললাম যে, ভাই আমার বউ পরিচয় দিয়েই তো রাখতে হইব, অন্য কোনো পরিচয় দিয়ে রাখলে এটা কেমনে রাখবো? পরে বলে যে, আরবিরে তো আমি ওভাবে বউ বলি নাই, এখন বউ বললে তো তারা আসলে আনতে চায় না, মানে আপনি বলবেন যে আপনার চাস্তো বোন ভাই, এরকম একটা বলবেন, আপনি সবসময় যাইতে পারবেন, সমস্যা নেই। ওর একটা আলাদা গেট আছে, ওই গেটে চাবি দিব, আপনি যে কোনো সময় যাইতে পারবেন, আপনার বউ এটা বলার দরকার নেই। পরে আমি বললাম যে, তাহলে বউ বলবো না? বলে, না, বউ না বইলা অন্য কিছু বলবেন। তো আমি আচ্ছা ঠিক আছে, আমি বউ বলবো না। পরে আমি বউ বললাম না, না বইলা বললাম যে, ঠিক আছে আমার এরকম চাস্তো বোন, এটা সেটা বলে আরবি, তখন আরবির সামনে ওরে আমি দিয়ে দিলাম ওইখানে কাজে। রাব্বি ভাইও ছিল, আমিও ছিলাম, তো আমি ওখানে কাজে দিয়ে দিছি। তো উনি আরবি বলতেছে যে, তো রাব্বি যেহেতু আছে তাহলে আমার আর কোনো সমস্যা নেই, রাব্বি যদি মুসুল হয় তাহলে আমার বাড়িতে কাজ করুক, আমার কোনো আপত্তি নেই। পরে রাব্বি ভাইয়ের মাধ্যমে তখন ও এখানে কাজ নিল। তো আলহামদুলিল্লাহ ভাই ওখানে কাজ নিল, কাজ করতেছে ভালোই, আমি ওর কাছে যাচ্ছি আসতেছি। তখন আমি বিভিন্ন ধরেন আপনার
এখানে সেখানে চলাফেরা করি, মানে সবার সঙ্গে তখন এই মার্কেটে যত মানুষ ছিল সবার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। তো এখানে ভিতরে রাব্বি ভাই সবসময় আমারে বলতো, ভাই আপনার বউটা অনেক জটিল, আমারে দিয়ে দেন না ভাই, এরকম বউ দুনিয়াতে হয় না। আমি তো বাস্তব উনি মনে হয় দুষ্টামি করে, বা এগুলো সম্পূর্ণ দুষ্টামির কথা, যে আপনার বউটা আমারে দিয়ে দেন, আপনার বউটা আমার খুব লাগবো, আমার বউটা আমার খুব পছন্দ হয়, আপনার বউটা আমারে দিয়ে দেন, আপনার বউটা আমারে দিয়ে দেন, মানে সবসময় এগুলো বলতো। তো বলার পরে আমি তো আর এটাতে খুবভাবে হচ্ছে আপনার গুরুত্ব দিতাম না, আমি তো দুষ্টামি করতাম, উনি হয়তো দুষ্টামি করে, আমি এটাই বলতাম। আর তার মনের ভিতরে কী আছে সেটা তো আর আমি জানি না। এদিক দিয়ে আবার আমি বিদেশ করে কিন্তু আমার এই 3টা বোনের 3টারে বিয়ে দিছি, যদিও ভালো বিয়ে দিতে পারি নাই, আপনার মোটামুটিভাবে বিয়ে দিছি, 3টা বোনের বিয়ে দিছি, এবং বাড়িতেও মোটামুটি ঘর দুয়ারে কাজ করছি, আমার বিষয়টা অনেক ভালো ছিল। কিন্তু এবার ধরেন আমি এখানে আসার পরে এইভাবে হলো কি, মানে একদম তুচ্ছ একটা ঘটনা, যেটা আপনি শুনলে হয়তো অবাকই হয়ে যাবেন, তাও আমি আপনাকে বলি। একদিন হলো কি, আমি মার্কেটে গেছিলাম, মানে আমার দোকান থেকে ওই দিন আমি ছুটি কাটাইছি, ছুটি কাটায় মার্কেটে গেছিলাম। মার্কেটে যাওয়ার পরে আমি ট্যাক্সি নিয়ে আসছি। এখন ট্যাক্সি ভাড়া হচ্ছে 1 রিয়াল, মানে ওইখান থেকে এখানকার ভাড়া হচ্ছে, ট্যাক্সি ভাড়া হচ্ছে 1 রিয়াল। তো এখন 1 রিয়াল আমার কাছে নাই। তো ওই সময় দেখলাম যে রাব্বি ভাই দাঁড়ায় আছে ওইখানে, একটা মানে আপনার চায়ের দোকানের মতো আছে, আরও আপনাদের বরিশাল্লা টুলিশাল্লা মিলে অনেক মানুষজন ওখানে আছে, সবাই প্রবাসী আর কি। ওইখানে 8টার মধ্যে বিকেলবেলা আমি এসে বললাম যে রাব্বি ভাই আমার 1টা রিয়াল দেন তো, এমনি মানে একদম মানে আপনার যেভাবে কথা বলে ভাবে না, রাব্বি ভাই আমার 1টা রিয়াল দেন তো। পরে বলতেছে ভাই কেন, আমি ট্যাক্সি ভাড়া দেওয়া লাগবে, ট্যাক্সিওয়ালা দাঁড়ায় আছে 1 রিয়াল দেন। এই ট্যাক্সিওয়ালা আবার হরন দিতে আছে, সে চলে যাবে, এখানে কিন্তু আবার পার্কিং নেই আর কি, মানে রং পার্কিংও দাঁড়ায় আছে, পিছনে জাম লেগে যাবে। রাব্বি ভাই তখন আমার বলতেছে ভাই দিতে পারি, এক শর্ত আছে। আমি ধরু ভাই কী শর্ত, দেন না। বলে শর্ত হচ্ছে আপনার বউরে আমার দিয়ে দেওয়া লাগবে, যদি আপনি 1 রিয়াল আপনার বউরে বিক্রি করে দেন তাহলে আমি টাকাটা দিব। আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, বউ বিক্রি করে দিলাম, দেন 1 রিয়াল দেন। পরে বলছে দেখেন কিন্তু এখানে কিন্তু সবাই আছে, যে এনে যারা আছে যে ক্যাফটেরিয়ার সামনে, তখন প্রায় 8-10 জনের মতো ছিল আর কি, সবাই আমরা একই গ্রুপে চলাফেরা করি, একই সঙ্গে চলাফেরা করি, সবাই তখন এখানে আছে। রাব্বি ভাই বলতেছে যে এখানে কিন্তু সবাই আছে, এই যে দেখছেন এখানে সবাই আছে, আমি সবার সামনে কিন্তু আপনি ওয়াদা করলেন যে 1 রিয়ালে আপনি আপনার বউরে বিক্রি করছেন, কিন্তু আমি কিন্তু আপনার বউ কিন্তু এখন আমার হয়ে গেল, এই 1 রিয়াল দিলাম। আমি তো তখন আমি আচ্ছা ভাই ঠিক আছে, আমি ওয়াদা করলাম, আমি সবার সামনে বললাম আমার বউরে বিক্রি করছে 1 রিয়ালে, দেন আপনি 1 রিয়াল দেন। মানে হাসাহাসির মধ্যে কিন্তু হাসতেছে, আমিও হাসি, উনিও হাসে, এখানকার সবাই হাসে। তা আমি তখন 1 রিয়াল নিলাম, ট্যাক্সি দিলাম, ট্যাক্সি ভাড়া দিয়ে ট্যাক্সি বিদায় করে দিলাম। উনি তখন ওনার মতো করে চলে গেছে। দেখেন ঘটনাটা কীভাবে ঘটতেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওই আরবির বাড়িতে আমার বউ কিন্তু মোবাইল চালাতে পারতো না। আমার আরবির বাড়িতে নিষেধ ছিল যে কোনো বাঙালি মেয়ে মোবাইল চালাতে পারবে না, মানে মোবাইল যদি চালায় মানে তাহলে সমস্যা আছে, মোবাইল চালাতে পারবে না, এবং তারা চুরি করে চালাইতে পারে। তো ওর কাছে কিন্তু মোবাইল নাই, চুরি করে চালায় অনেক মেয়েরা, কিন্তু ওর কাছে মোবাইল নাই, ওরা আমি মোবাইল দিই নেই। না দেওয়ার পরে হলো কি, মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এরপরে আমি তো দোকানপাট করলাম, দোকানপাট করে রাতের বেলায় শুইতে যাব। রাত্রে তখন আপনার আনুমানিক প্রায় আপনার এই 10টা কি 10:30 বাজে, ওই সময় দোকান বন্ধ কিন্তু শুইতে গেছি। এবার শুইতে গিয়ে দেখি কি ভাই, হঠাৎ করে যে আমার বাসার এই যে চাবিটা ছিল, মানে বাসার যে পিছনের গেটে যে তালাটা ছিল, তালাটা পাল্টায় ফেলছে, ওই তালাটা নাই। আমি যে চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করতেছি, ওই চাবি দিয়ে তালাটা খোলে না। কি ব্যাপার, চাবি দিয়ে তালা খোলে না কেন? আরবির বাড়িতে তার ছাদ দিয়ে লাফ দিয়ে উঠে যাওয়াও যায় না, ছাদ দিয়ে উঠে লাফ ধরে যাইতেও পারি না। তালাটা তখন পাল্টানো, আমি কী করলাম, ভিতরে ঢুকতে পারতেছি না, ভিতরে ঢুকতে না পাই না, ওর কাছে তো কোনো মোবাইল না, আমরা ফোনও করতে পারি না, ওরা আমি মোবাইল দিইও না, মোবাইল লাগেও না। তো প্রতিদিন ওর কাছে যাইতেছে আসতেছি, এবং ওর বাপ মায়ের সঙ্গে যখন কথা বলে তখন আমার মোবাইল দিয়েই বলে, আর তখন মোবাইল এতটা অ্যাভেলেবেল ছিলও না। এবার হইলো কি, ওদিকে দেখবেন তালা মারা পর আমি চলে আসছি, আইসা আমার দোকানে আপাতত ঘুমাইছি। সকালবেলা আমি আবার গেলাম, যেহেতু যে গেটে তালা মারা, পিছনে গেটে তালা মারতে সামনের গেট দিয়ে গেছি। সামনের গেট দিয়ে যাওয়ার সময় হরন দিয়েছে, মানে কলিং বেল দিছে, আরবি তখন বেরিয়ে আসছে, মানে যে বাড়ির মালিক আর কি, মালিকই বেরিয়ে আসছে। আসার পরে আমি বললাম যে ভিতরে যাব। পরে বলে ভিতরে কেন যাবি? আমার চাস্তো বোনের কাছে যাব। আমার বলতে চিন্তা হারামি, আমার বলে, আমি হঠাৎ করে হারামি বলতেছে। আমি যে কী হারামি? সে বলে তুই না তোর বউ, মানে তোর বোনের বিক্রি করে দিছস? আমারে বলে। আমি যে কি, আমি আমার বোনের বিক্রি করছি, এগুলো কী বলস? এই কথাবার্তার মাঝেই তখন ধরেন ও রাগারাগি করে দরজা লাগাইছে, আমার ভিতরে ঢুকতে দেয়নি, যেহেতু ওর ঘরের কাজের মেয়ে। এখন আমার তো ভাই কোনো কিছু করার নেই, আমি তো কিছু বললাম না। বলার পরে দোকানে গেছি, দোকানে যেহেতু কাজ করতে পারছি, কোত্থেকে জানি রাব্বি ভাই আসছে ওই সময়। আপনার আমি কিন্তু আর রাব্বি ভাইয়েরও ফোন টোন দেয়নি। আসার পরে আমি দোকানে চাপে আসে, রাব্বি ভাইয়েরও ফোন দিই না, ভাবছি দুপুরে ফোন দেবো। রাব্বি ভাই আসার, রাব্বি ভাই বললাম, রাব্বি ভাই এই ঘটনা, আরবি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছে, পিছনের দরজা তো ও লক চেঞ্জ করে ফেলছে। রাব্বি ভাই আমারে বলে পিছনের লক তো চেঞ্জ করবে, আপনি কি ওখানে গেছিলেন? আমি বললাম ভাই গত রাত্রে গেছিলাম, পিছনের দরজাটা চেঞ্জ করা, তালা চেঞ্জ করা, সামনে দিয়ে ঢুকবো, এই সময় ও আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো। ও বলে আমি নাকি আমার বোনের বিক্রি করে দিছি। মানে আরবি উল্টাপাল্টা বলছে, আপনি তো আপনার বোনের বিক্রি করেন না, আপনি আপনার বউরে বিক্রি করছেন, এমনিই বলতেছে।
তাই আমি বললাম যে ভাই এটা আপনি কী বলেন, আমি আমার বউরে বিক্রি করছি, মানে বলো মা আচ্ছা আপনি বউরে বিক্রি করলেন না, আপনি 1 রিয়াল আপনার বউরে আপনি বিক্রি করে দিলেন না, সবার সামনে তো আপনি বিক্রি করলেন। আমি ধর রাব্বি ভাই ফাইজলামি করে না তো, চলেন তো আরবির কাছে, চলেন তো আরবির কাছে যাই, গিয়ে আরবিরে বলি ও দরজা খোলে না কেন, আমি আমার ওয়াইফের কাছে যাবো, প্রয়োজন আমার ওয়াইফকে আমি দেশে পাঠাই দেবো, এখানে থাকারও দরকার নেই। উনি বলে ওই মেয়ে আপনি আবারও ওয়াইফ বলতেছেন কেন, আপনি তো ওনারে বিক্রি করে দিলেন 1 রিয়ালে, বিক্রি করলেন না। উনি কিন্তু তখন যে কথা বলতেছে হাইসা হাইসা কিন্তু বলতেছে না, মোটামুটি মুখ কালো করেই বলতেছে। আমি বললাম রাব্বি ভাই সব কী ফাইজলামি করেন, ধরেন 1 রিয়ালে বিক্রি করছে, তখন আপনার 1 রিয়াল আপনি নিয়ে যান, আমার বউ আমারে দিয়ে দেন। উনি বলে না ভাই আমি 1 রিয়ালে কিনছি, এখন কয় রিয়ালে বিক্রি করবো এটা আমি জানি, তা আপনি কয় রিয়ালে বিক্রি করবেন বলেন। বলে না ভাই আমি তো আমার মাল বিক্রি করবো না। আমি বললাম রাব্বি ভাই সিরিয়াসলি বলতেছে ভাই, দুষ্টামি করতেছি না, আপনি ভাই চলেন। এর ভিতরে ধরেন আরও 2জন লোক আসছে, ওই দিন যারা মানে সামনাসামনি ছিল আর কি, ওনার কাছ থেকে 1 রিয়াল নেওয়াতে, ওই 2জনে এসেও বলতেছে যে একই কথা, রাব্বি ভাইয়ের সঙ্গে সুর মিলিয়ে বলতেছে ওই মেয়ে তুমি তো আমাদের সামনে তোমার বউরে বিক্রি করলা। আমি বললাম ভাই আমি ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য ওনার কাছ থেকে 1 রিয়াল নিলাম, তো 1 রিয়ালে বউ বিক্রি করে দিচ্ছে। বলো ভাই তুমি তো বিক্রি করলা, তুমি তোমার বউর 1 রিয়ালে বিক্রি করো, 1 কোটি রিয়ালে বিক্রি করো, তুমি তো করছো, তুমি তো বিক্রি করছো ভাই, আমরা তো সাক্ষী ছিলাম। আমি আর কিছু বুঝতে পারি না, আমার সঙ্গে কী হইতেছে এইটা আর আমি কোনো কিছু বুঝতে পারি না। না পারার পরে মানে আমি আরবির ঘরেও যাইতে পারি না, আমার বউর কাছেও যাইতে পারি না, কিন্তু এদিক দিয়ে আপনার এই রাব্বি ভাই যাতায়াত করতেছে, ভিতরে যাইতেছে আসতেছে, রাব্বি ভাই সব কিছু করতেছে। এখন আরবির বাড়ির ভিতরে কি হইতেছে ভাই, বাইরে থেকে তো আর এটা আমি বুঝতে পারতেছি না, বা বাইরে থেকে তো আমি জানি না, আমি তো আর বাইরে থেকে কিছুই বুঝতে পারতেছি না যে আরবির বাড়ির ভিতরে কী চলতেছে। আমি ঢুকতে পারি না, কিন্তু রাব্বি ভাই ঢুকতে পারে। আরবিরে এমনভাবে ফিটিং দিছে, আরবিরে যে কী বলছো ওই জানে, আরবি রাব্বি ভাইয়ের বাড়ির ভিতরে ঢুকতে দেয়, অথচ আমারে দেয় না। এই করে প্রায় 2-3 দিনের মতো কেটে গেল। আমি ভাই তখন পাগল হয়ে গেলাম। বাঙালি ভাই যারাই ওইখানে ছিল দাঁড়াই ছিল সবাই একই কথা বলে, ভাই আপনি বিক্রি করছেন। আমরা তো শুনছি রাব্বি ভাই সবার সামনে বলছে যে 1 রিয়ালেই সে তার বউরে বিক্রি করতেছে, আপনারা সবাই সাক্ষী আছেন, আপনি বলছেন আমি 1 রিয়ালে বিক্রি করছি। তাই আমি বললাম ভাই এগুলো তো মুখের কথা, দুষ্টামি। উনি বলে ভাই দুষ্টামি না, মানে সবাই বলে দুষ্টামি না। ভাই তখন আমি পাগলের মতো হয়ে গেছি, দোকান ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে একদিন হলো কি এরকমই মানে মদ্দেশের সামনে দোকানের সামনে ওর সাথে আমার আবার দেখা রাব্বি ভাইয়ের সাথে। রাব্বি ভাই আমার বউ কই, আমি আরবির বাড়িতে ঢুকতে পারি না, আপনার সঙ্গে আমার বউ ধৈট বেটা আমার একটা ধমক দিছে। ধমক দেওয়ার পরে আমার মাথার ঠিক ছিল না ভাই, আমি এই জায়গায় ওর কলার চাপে ধরে এবং ধৈর্য মানে একরকম একটা ঘুষি দিয়ে বসে, ঘুষি দিলে তার দিক দিয়ে ফাইটা যায়। ওই জায়গার ভিতরে পুলিশ কল করে, ধাম করে পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায় আমার নিয়ে যায়। আমি আর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। সেখান থেকে আমাকে ডিরেক্টলি সফর জেলে পাঠায় এবং সফর জেল থেকে আমাকে বাংলাদেশ। আমার বউর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। সফর জেল থেকে বাংলাদেশে পাঠানোর পর আমি তো তখন পাগল, মানে পুরোপুরি পাগল। পরে আমাদের এলাকার সৌদি আরবের যে লোক আছে ওনাদের সঙ্গে তখন যোগাযোগ করে, ওনারা বলে যে এটা তো আরবির মেয়ে, আরবি কই নিছে না নিছে তা আরবি জানবে, এখন তোর বউ তো বাংলাদেশে, কিন্তু সৌদি তো এটা আরবির কাজের মেয়ে, আরবি যা করবে তাই, তুই কেন কিছু করার নাই। এই করে বহু কষ্টের পরে রাব্বি ভাইয়ের গ্রামের ঠিকানা বাইর করি। কুমিল্লাতে তার যে গ্রাম আছে গ্রামের ঠিকানা বাইর করে তার গ্রামে পর্যন্ত যায়। তার গ্রামের বাড়িতে যায় জানতে পারি সে ওইখানে আমার বউরে বিয়ে করছে, মানে রোদেলারে বিয়ে করছে, বাড়িতে সবার জন্য ছবি টবি পাঠাইছে। আমি সহ্য করতে পারি না, তার বাড়িতে গিয়েও ঝামেলা করি, এখানে ঝামেলা করি, ওইখানে ঝামেলা করি। এই করতে করতে আমি একরকম ভাই মানসিকভাবে, ইতিমধ্যে আমার আব্বা মারা গেছে, আমার আব্বা কিন্তু মারা গেছে, এই মানসিকভাবে চাপে পড়ে আমি ভাই তখন পাগল হয়ে যাই, মানে স্মৃতিশক্তি হারাই ফেলি। না আমি রোদেলার এত ভালোবাসতাম যে হঠাৎ করে রোদেলা হারানোর পর আমি সম্পূর্ণ পাগল হয়ে যাই। এরপরে টানা প্রায় আপনার 5 থেকে 6 বছর মতো আমার মানসিক কোনো শক্তি ছিল না, বা মানসিকভাবে পাগল ছিলাম। এই 5-6 বছর পরে আমি আস্তে আস্তে করে যখন ঠিক হওয়ার পরে আমি আবারও যোগাযোগ করি এবং যোগাযোগ করে শেষ পর্যন্ত জানতে পারি রোদেলার ঘরে সন্তানাদি হয়ে গেছে এবং রোদেলা এখন পর্যন্ত সৌদি আরবে আছে। তো এখনও আমি আধা পাগল আধা ভালো, সবাই আমারে দেখলে রোদেলা বলে ডাকে, হাই রোদেলা বললে আমি পাগল হয়ে যাই, মানুষকে মারতে যাই। এখনও কেউ বলে আমি পাগল, কেউ বলে আমি ভালো। তো এগুলোর ভিতরেই আমি আমার কথাগুলো আপনার কাছে তুলে ধরলাম, যদি ভালো লাগে আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আমার এই গল্পটা মৃদুল ভাই পাঠায়নি, মূলত গল্পটা আমাকে পাঠিয়েছে মৃদুল ভাইয়ের ভাগ্নি, মানে ওনার ছোট বোনের মেয়ে, নাম হচ্ছে সানজিদা ইসলাম টুম্পা। উনি হচ্ছে গল্পটা পাঠিয়েছেন, তার হচ্ছে ছোট বোনের মেয়ে, এবং সে তার মামার কাছ থেকে পুরো গল্প শুনেছে এবং তার মামার কাছ থেকে শুনে সে আমাকে এগুলো ইমেল করেছে। এবং ওই টুম্পা আমার খুব বড় একজন সাবস্ক্রাইবার, উনি আমার প্রতিনিয়ত গল্প শুনে তার মামার গল্পটা সে আমার সঙ্গে শেয়ার করেছে এবং সে বললো যে তার মামা এখনও আধা পাগল তো আধা ভালো,
এবং মামার এই করুণ কাহিনীগুলো সে আমাকে শোনালো, যা আমি আপনাদেরকে এই পর্যন্ত বললাম। প্রিয় বন্ধুরা, আমাদের এই দুনিয়াটা আসলেই প্রতারণার একটা কঠিন আখড়া। এখানে আমরা সকালে উঠিয়ে ওই যে বলে যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো কাজ করি। এই কবিতাটার একটা উল্টো দিক হচ্ছে এটা, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন কীভাবে কাকে বাঁশ দিতে পারি। এটাই হয়তো বাস্তব কথা। এবং মুখের কথা আর পিস্তলের বুলেট যদি একবার বেরিয়ে যায়, এটা দ্বিতীয়বার আর ফিরে আসে না। এই জন্য মুখের জবান অনেক বড় জিনিস। অনেক মানুষের দুনিয়াতে জবানের কারণে দোজখে যাবে। আমি এরকমই শুনেছি যে আল্লাহ কখন কোন দোয়া কোন মানে বান্দার কবুল করে ফেলে তা আল্লাহ ভালো জানে। অনেকে হয়তো আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার ফকির বানাই দিই, আল্লাহ তুমি আমার এই মুহূর্তে, মানে অনেকে বলে যে আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে যাও। অনেক সময় আল্লাহ কিন্তু দোয়া কবুল করে ফেলে। যার জন্য একমাত্র মুখের জবান এটা খুব খারাপ জিনিস। এই জবানের কারণে যিনি সাক্ষী হয়ে তার ফাঁসি হয়ে যায়, যে অপরাধীতে মুক্তি পেয়ে যায়। অনেক সময় এরকমটাও ঘটে। যার জন্য কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। যেটা মৃদুল ভাই করেছে এটা হয়তো ওনার কাছে দুষ্টমি ছিল, কিন্তু রাব্বি বা রাব্বির গ্যাংদের কাছে এটা দুষ্টমি ছিল না। এই জন্য কথা বলার সময় খুব সাবধান। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।